আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি সেটা জানার পূর্বে আমাদের জানা দরকার যে আমরা আসলে কি জন্য এখানে উপস্থিত হয়েছি বা আমি এখানে উপস্থিত। তো আজকে আমরা পরবর্তী আমাদের যে পরীক্ষা, এখন এই সেশনের তো অনেকেরই এক্সাম হয়ে গিয়েছে। অনেকে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছেন, অনেকে অর্জন করতে পারেন নাই, বা কেউ কেউ আশানুরূপভাবে পারেন নাই। তো যারা পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট দখল করার উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত হচ্ছে পড়াশোনা মেনটেন করার একটা টেন্ডেন্সি নিয়ে রেখেছেন, তাদের জন্য আমাদের আলোচনা বলুন বা আমাদের চেষ্টা বলুন বা আপনাদের সহযোগিতার জন্য আমরা এখানে উপস্থিত। সেটা হচ্ছে কি আমাদের কৃষি নিয়ে। তো কৃষির ব্যাপারটা হচ্ছে আমাদের এখনো কৃষির অনেক সময় বাকি। এখন অনেক সময় বাকি, সময় হলেও বাকি থাকলেও দেখা গেছে যে আমরা আসলে আমাদের সময় বাকি আছে, সময় বাকি আছে, এগুলো করে করে আমাদের আর পড়াশোনা হয় না। তো পড়াশোনা আদৌ কিভাবে করা সম্ভব বা কিভাবে করব, সেই জিনিসগুলো নিয়ে একটু আমাদের আলোচনা আজকে যদি আমরা শুরু করি। আমাদের মনে হয় যে এতদিন পর্যন্ত আপনারা খুঁটিনাটি ছোটোখাটো যা ভুলই করে এসেছিলেন, যদি এখন থেকে অন্তত একটুখানি হলেও চেষ্টা করেন যে না, আমাদের যা ভুল ত্রুটি পূর্বে হয়ে গেছে এখন আর আমরা ভুল না করি, আমার মনে হয় সেক্ষেত্রে আপনাদের পক্ষে একটু রেজাল্ট বা আউটপুট আপনাদের আসা সম্ভব। এখানে একটা চিন্তার বিষয় হচ্ছে যে এখানে আমাদের সেকেন্ড টাইম এক্সামিন আমাদের আছেন, যারা হচ্ছে সেকেন্ড টাইম এখানে পরীক্ষা দিচ্ছেন, বা আপনারা বলতেছেন যে ফার্স্ট টাইম যারা আমরা পরীক্ষা দিব তারা তো হচ্ছে সেকেন্ড টাইমের সাথে হচ্ছে কম্পিটিশন করে আমরা টিকতে পারবো না। এখন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার চেষ্টার উপর। আপনি চেষ্টা না করে যদি আগে থেকেই হাল ছেড়ে দেন, আমার মনে হয় না সেক্ষেত্রে আপনি সফল হতে পারবেন। তো ক্লাস বা আলোচনা যেটাই আপনারা বলুন, ওটা শুরু করার পূর্বে আপনারা একটু কষ্ট করে যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা যারা হচ্ছে ক্লাস করতে ইচ্ছুক, বা এই যে সামনে আবার আরেকটা ব্যাচ আমাদের জন্য রেডি হচ্ছে, এইচএসসি 2024, এই ব্যাচের স্টুডেন্টদের জন্য যদি আপনারা কোনো একটা চিন্তাভাবনা করে রাখেন যে আপনারা তাদেরকেও একটুখানি মেনশন দিয়ে দেন, সেক্ষেত্রে দেখা যাবে কি তারা পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো থেকেও তারা একটুখানি হলেও বেনিফিট হতে পারবে। তো একজন যেমন বলেছেন যে মিতি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন আপনারা কষ্ট করে একটা কাজ করতে পারেন কি, আপনারা হচ্ছে কাইন্ডলি, যেমন আমিও হচ্ছে শুরুতে এটা এখন শেয়ার করে নিতে পারি যে কারা কারা এখানে ক্লাস করতে আসতেছেন বা কারা হচ্ছে এই জায়গাতে ক্লাস করতেছেন বা আলোচনাগুলো শুনতেছেন। এখানে ক্লাস আসলে কি, যেহেতু আমি আপনাদেরকে ফেস টু ফেস পাচ্ছি না, আপনাদের এক্সপ্রেশন বলেন বা আপনাদের কথাবার্তা বলেন, এগুলোর কোনো কিছুই দেখা গেছে কি আমার পক্ষে বোঝা বা জানা সম্ভব না। তো তার পরিবর্তে উপায় কি? উপায় হচ্ছে যে আমরা আমাদের সার্কেলকে মেনটেন করা, তাদেরকে একটু মেনশন দিয়ে দেওয়া যে ক্লাস এখানে হচ্ছে, প্লাস আপনারা একটু আপনাদের আইডি থেকে ক্লাসটা শেয়ার দিয়ে দিন। তাহলে সেক্ষেত্রে হবে কি যে আমাদের জন্য একটু বুঝতেও সুবিধা হবে যে কারা কারা ক্লাসগুলো করতেছেন, এবং কাইন্ডলি আপনারাও হচ্ছে এই কাজটুকু করে ফেলুন। আর কে কোথা থেকে ক্লাস করতেছেন বা কি বিষয়ে আপনার আলাপ আলোচনা হচ্ছে, এগুলো সবকিছুই আপনারা এখানে সরাসরি আমি মনে করি দিয়ে দিতে পারতেছেন। আলোচনার বিষয়বস্তুতে যাই হোক, এখানে মানে ছবির ব্যক্তি আমি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আলোচনার টপিক হিসেবে আমাদের সামনে গুণগত রসায়ন আনা। এখন এই গুণগত রসায়ন হচ্ছে কি আপনাদের এ যাবৎকালের সর্বাধিক পঠিত, মানে পাঠ করা হয়েছে এরকম একটা অধ্যায়। আপনারা এইচএসসি লেভেল থেকে শুরু করে যখন যেখানে আপনারা পড়াশোনা করতে গেছেন, সবার আগে আপনি যার কাছেই পড়েছেন ওনার একটা টেন্ডেন্সি ছিল যে উনি গুণগত রসায়ন দিয়ে আপনাকে পড়াশোনাটুকু স্টার্ট আপে নিয়ে আসে। এখন স্টার্ট আপটুকু নিয়ে আসার রিজন কি? রিজন হচ্ছে যে আমরা এই অধ্যায়টার বেসিকের সাথে হচ্ছে এইচএসসির বেসিকের একটা কম্বিনেশন থাকে, যার কারণে এটা আমাদের পড়তে সুবিধা, বুঝতে সুবিধা, এবং আমাদের একটা আগ্রহ থাকে, এবং ওই আগ্রহ থেকেই আস্তে আস্তে সামনের দিকে আগানো হয়। যদিও আপনারা কতটুকু আগ্রহ ধরে রাখছেন আই ডোন্ট নো। তো যেহেতু এখন
চলে আসছি একই অধ্যায় নিয়ে। তো আমার ধারণা যে এখন আমাদেরকে পরবর্তীতে এই অধ্যায় সম্পর্কিত আলোচনা যাই কিছু আমরা করি। এবং আপনাদের কাছে একটা কথা বলে রাখা যে সেটা হচ্ছে যে আমরা এখন যেখান থেকে ক্লাস করতেছি, আপনারা যেখান থেকে ক্লাস করতেছেন যাই কিছুই করেন, ক্লাসগুলো করার সময় অ্যাটলিস্ট আমরা কি অ্যান্সার বলতেছি, কি জানি, বা আমাদের কোথায় জানার একটু ভুল আছে, এবং এতটুকু মনে রাখবেন আপনাকে বলার শুরুতেই ক্লাস বা আলোচনা শুরু করার আগে যেটা বলে নেওয়া যে আমরা যা কোশ্চেনই ফেস করি না কেন, বা ধরেন এখানে একটা সহজ কোশ্চেন আপনার কাছে আসছে, কোশ্চেনটাকে সলভ করি, দেন আমরা না হয় অন্য কোনো একটা টপিকের হিসাবে চিন্তা করি। আপনাকে এখানে কোশ্চেনে বলা হয়েছে PH4+। যখন এই টাইপের কোনো একটা অ্যান্সার বা আপনার কাছে জানতে চাওয়া হবে, আপনি চিন্তা করবেন কি যে আপনাকে এখানে আসলে কি জানতে চাইছে, আপনার কাছে কি কি ভ্যালু দেওয়া আছে, বা কোন কোন মান সাপেক্ষে আপনার অ্যান্সার করতে হবে। আপনার প্রথম জানার বিষয়বস্তু হচ্ছে PH4। আমি অনেক আস্তে আস্তে বলতেছি এবং অনেক আস্তে আস্তে চিন্তা ভাবনা আপনি এখানে করতেছেন, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে আপনার এক্সামের একটা সার্টেন পিরিয়ড বা সার্টেন একটা টাইমের মধ্যে আপনার অ্যান্সার করতে হবে। আপনি যত এখানে কোশ্চেন সলভ করে যাবেন, আপনি যত কোশ্চেন সলভ করবেন, আপনার বেসিক যত স্ট্রং থাকবে, আপনার অ্যান্সার দেওয়াটাও তত বেশি সুবিধাজনক হবে। আপনি এখানে একটা কোশ্চেন হচ্ছে আপনার কাছে আমি কি জানতে চাইছি, ইলেকট্রন। একটা কথা আছে যে কথার প্রেক্ষিতে কথা আসে, কোশ্চেনের ভাঁজে কোশ্চেন লুকানো থাকে। এখন আমি আপনাকে বলতেছি ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই। এখন এটা না বলে আমি কোশ্চেন সলভ না করে যদি আপনার কাছে আমি জানতে চাই ইলেকট্রনের চার্জ কত, এখন আপনি বলবেন কোশ্চেন সলভ না করে আপনি এই টপিকে কেন যাচ্ছেন? যাওয়ার একটা কারণ আছে, কারণ কোনো এক বেলায় কোশ্চেন চলে এসেছিল যে ইলেকট্রনের চার্জ কত, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি। আমাদের জানার মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলা কি? সেটা হচ্ছে এটা আমাদের শুধুমাত্র একটা SI একক হিসেবে প্রযোজ্য। ইন কেস আপনাকে কেউ প্রশ্ন করলো ইলেকট্রনের চার্জ CGS ইউনিটে কত, তখন আপনার অ্যান্সারটুকু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন অ্যান্সারটুকু চেঞ্জ হয়ে আপনার কাছে অ্যান্সার এসে দাঁড়াবে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। আপনি যে দুটো ভ্যালু এখানে দেখাচ্ছেন বা বলতেছেন, এই ভ্যালু দুটো আপনি কোত্থেকে জানছেন, বা আপনার জানার রিজন কি, বা কোথা থেকে জানতে পারছেন, এই সব কিছু নির্ভর করতেছে কিসের উপরে জানেন? আপনি এর আগে কি পড়াশোনা করছেন তার উপরে। অলরেডি যেমন একজন অ্যান্সার দিয়েছেন যে C18। এখন আমরা প্রশ্নে আসি যে অ্যান্সার কিভাবে আমরা পাচ্ছি। প্রথমে আপনাকে বলা হচ্ছে ফসফরাস। আপনি এখন চিন্তা করেন যে ফসফরাসের জন্য আপনি কত নাম্বার এলিমেন্ট হিসেবে চিন্তা করতে পারেন। ফসফরাসের জন্য ফসফরাস হচ্ছে পেরিয়ডিক টেবিলের 15th, মানে 15তম এলিমেন্ট। 15তম এলিমেন্ট যদি হয়ে থাকে তার মানে ফসফরাসে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 15 যদি হয়, এবং সেখানে আমাদের হাইড্রোজেন তার ইলেকট্রন সংখ্যা কত, একটা। এটা হচ্ছে গিয়ে সাধারণভাবে চিন্তা করা। হাইড্রোজেনের ইলেকট্রন যদি একটা হয়ে থাকে তাহলে এখানে 4টা হাইড্রোজেন থাকার কারণে আপনি লিখতে পারতেছেন কি 1/4। কিন্তু এখানে ছোট্ট একটা ভুল আছে। ভুল কি জানেন? এখানে একটা প্লাস চার্জ আছে। দ্যাট মিনস আপনার এখানে একটা কি দিতে হবে, -1 দিতে হবে। কেন? কারণ সে ইলেকট্রন দান করে ফেলছে। অ্যাজ এ রেজাল্ট আপনি এখানে বলতেছেন 15 + 3, এবং আপনার অ্যান্সার কত, 18। এই যে আপনি অ্যান্সারটা এখানে বের করছেন, আমি আপনাকে অনেক সময় নিয়ে অনেক ব্যাখ্যা নিয়ে কথাগুলো বলছি, এবং কথাগুলো বলার রিজন হচ্ছে আপনি যখন এই অ্যান্সারটুকু দিচ্ছেন, এই অ্যান্সারটুকু আপনার দেওয়ার রিজন কি? কারণ আপনি যখন নবম দশম শ্রেণী থেকে রসায়ন পড়া শুরু করছিলেন, আপনাকে টিচাররা লিটারালি ফোর্স করে মুখস্থ করাইছে 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্টগুলো কে কে কারা কারা এবং কোনটা কোথায় আছে, এবং তার ব্যাখ্যা দেওয়ার জন্যই আপনি সেখান থেকে মুখস্থ করছেন ফসফরাস হচ্ছে 15তম, হাইড্রোজেন হচ্ছে আমাদের প্রথম মৌল, এবং আপনি এটাও মুখস্থ করছেন যে যততম মৌল তার ততগুলো ইলেকট্রন তার চারপাশের কক্ষপথে বিদ্যমান থাকবে, এবং তার কারণেই আপনি এই অ্যান্সারটুকু এখানে দিতে পারছেন। এক্সামে কবে আসছে? এই রিসেন্টলি 2021-22 এগ্রিকালচার, যেটা আমরা বলতে পারি। এখন এই টোটাল হিসাবটুকুতে আপনি এটা মুখস্থ করে চলে যেতে পারবেন। কিছু কিছু স্টুডেন্টের একটা টেন্ডেন্সি আছে যে ঠিক আছে আমি মুখস্থ করে বসে থাকি। এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা ভাবনা এবং ভুল পদ্ধতি। আপনি মুখস্থ করলে এই যে PH4,
এই আয়নটুকুর ক্ষেত্রেই আপনি তার কতগুলো ইলেকট্রন থাকবে সেটা মুখস্থ করতে পারবেন। বাট কোশ্চেন হচ্ছে আপনাকে আমি জাস্ট যৌগটা চেঞ্জ করে দিব বা যৌগ মূলকটা চেঞ্জ করে দিব। এক্সাম্পল হিসেবে আপনাকে বলতেছি যে আপনি কাজ করুন NH4+, এটার জন্য কতগুলো ইলেকট্রন আপনি এখন বের করুন। এখন আপনি যদি শুধুমাত্র এটার বেলাতেই মুখস্থ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। এটার জন্য ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে নাইট্রোজেনের জন্য 7, হাইড্রোজেনের জন্য আমরা লিখতে পারবো 4, 1 মাইনাস করে দেব এবং আমাদের অ্যান্সার আসে কত 10। এবং এটাও এক্সামে আপনারা ফেস করে আসছেন, যারা অলরেডি কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলছেন তাদের কাছে এটা বলেন বা এটা বলেন, আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে। তো এখন আপনারা বলেন, আপনাদেরকে যা কিছু এখানে বলা হয়েছে আপনাদের কি কোনো সমস্যার এই ম্যাটারে থাকবে? আমার মনে হয় না যে থাকবে, থাকা উচিত। ওকে, নেক্সট অ্যানাদার ওয়ান। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এবার হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়। যার জানার সে এমনিতেই পারছে, যার জানার নাই তাকে আপনি যতই এখন বুঝান না কেন তার জন্য সেটা একটা কষ্টসাধ্য বিষয় হবে। এখন চিন্তা ভাবনা কিরকম, যখন আপনি বর্ণালী ক্রিয়েট করছেন, বর্ণালী ক্রিয়েট করার জন্য আমরা বলছি কি যে আমরা হাইড্রোজেনের সাপেক্ষে চিন্তা ভাবনা করব। যখন আমরা হাইড্রোজেনের সাপেক্ষে চিন্তা ভাবনা করতেছি তখন কিন্তু হিসাবটা গিয়ে কি দাঁড়ায় যে হাইড্রোজেনকে আমি কততম কক্ষপথ থেকে এনে নামাচ্ছি। আমাদের বিকিরণ নিয়ে আলোচনা, শোষণ নিয়ে না। এখন বিকিরণের ক্ষেত্রে আমরা যখন প্রথম সিরিজটা তৈরি করব, এবার আসুন 1 নাম্বার, দ্যাট মিনস আপনি প্রথমটাতে নামাচ্ছেন বা প্রথম কক্ষপথে আপনি নামাচ্ছেন, তখন আপনি বলতে পারবেন যে প্রথম কক্ষপথে নামানোর কারণে ওটাকে আপনি নাম দিতে পারতেছেন একদম স্পষ্ট ভাষায় যদি আপনি বলেন তাহলে লাইম্যান সিরিজ। এবং আপনার জানার সুবিধার্থে এখানে স্ট্রিক্টলি বলেন বা যেভাবেই হোক আপনাকে মুখস্থ করানো, এটা হচ্ছে আমাদের ইউভি রেডিয়েশন বা ইউভি রে, মানে অতিবেগুনি অঞ্চল। এবং এইটার ক্ষেত্রে যদি আপনি আবার ক্লাসিফাই করার একটা টেন্ডেন্সি নেন তাহলে এখান থেকে তাদেরকে আপনি 3 ভাগে ভাগ করতে পারবেন, ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি। এর মধ্যে এক একটার ক্ষতিকর মাত্রা এক এক রকম, যেগুলো আমরা তেমন ভাবে পড়াশোনা করিই নেই, কিন্তু আপনাকে এখানে বলে দাও। কিন্তু আপনি যেই মাত্র হচ্ছে দ্বিতীয় কক্ষপথে নামাচ্ছেন তখন আমরা সেটাকে আলাদা করে নাম দিতে পারতেছি বামার। আপনাদের বাংলা নাম আমি লিখতেছি, কিন্তু আপনার অপশনে কিন্তু বাংলা নাম ছিল না, ছিল হচ্ছে ইংরেজিতে। এটা হচ্ছে আমাদের পেশ্চেন, এটা লাইমেন, এটা বামার, দেন হচ্ছে আমাদের ব্র্যাকেট। এবং বামার সিরিজটাই হচ্ছে আমাদের জন্য ভিজিবল। তো যেহেতু বামারটা ভিজিবল, আমার ধারণা আপনারা এক্ষেত্রে আর কোনো ভুল করবেন না। এবং আপনি যদি বলে থাকেন ঠিক আছে আমরা যদি বামারকে ভিজিবল বলি তাহলে পরেরগুলো কি হবে, যদি আপনি থার্ড শেলে সেটাকে কনভার্ট করে ফেলেন তাহলে সেটা কি লাইমেন, বামার, এবং তারপরে আপনার হাতে হাজির হবে কি পেশ্চেন। এবং পেশ্চেন যখন আপনি বলতেছেন তখন আপনি বলতে পারবেন সেটা হচ্ছে আই আর। এবং আমার যতদূর মনে পড়ে, আমার যতদূর ধারণা, আপনাদেরকে এইচএসসি লেভেলে আই আর বর্ণালীমিতিক বিশ্লেষণের যাবতীয় যত প্রকারের ব্যবহার আছে, চিকিৎসা ক্ষেত্রে তার ব্যবহার কত থেকে কত ন্যানোমিটারের মধ্যে তার কাজগুলো করা হয় সবকিছু আপনাকে এখানে মুখস্থ করানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এখানে আই আর বলতে পারবেন, কিন্তু 4, 5 এগুলোর বেলায় যখন আপনি যাবেন তখন আপনার বলতে হবে ফার আই আর, মানে দূরবর্তী ফার। এই কারণে হচ্ছে ফার আই আর। যাদের পক্ষে পসিবল তারা এদের রেডিয়েশনের লেভেলটাও মুখস্থ করে রাখতে পারেন, যারা পারেন না তাদেরকে ইউভি পর্যন্ত আটকায় থাকতে হবে। এটাও মোটামুটি সিম্পলেস্ট একটা কোশ্চেনের মধ্যে, এবং সেটাও কি 2020-21 ওই সেশনে আসা কোশ্চেন। এখন আপনারা বলুন তো কোনো কোশ্চেন এখানে আপনাদের আছে বা বুঝা গেছে কিনা? বলুন, এনি কোশ্চেন? থাকার কথা না, যেভাবে ব্যাখ্যা দিয়ে দিছি। আসুন এবার আপনাদেরকে কোশ্চেন করা হয়েছে নিম্নোক্ত কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ। এটা একটুখানি হয়তো আপনারা চিন্তা ভাবনা করবেন, একটু আটকাবেন, একটু কাছে মনে হবে কি যে না আসলে ব্যাপারটা কেমন কেমন, আমরা তো ঠিক মতো বুঝতে পারতেছি না। কিন্তু আপনার এটাও মাথায় রাখা উচিত যে আপনি এখানে ক্যালকুলেশন বলেন বা আপনার থিঙ্কিং এর হিসাবটা বলেন সেটা কিরকম থাকা উচিত। এখানে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ হিসাবে আপনি মনে করেন একটু বলুন তো। কোনটা কি তেজস্ক্রিয় আইসোটোপ হবে, কি ধারণা? এখন এই কোশ্চেন যখন আপনাদের কাছে আসে আপনি জাস্ট এখানের অপশন এক একটা ভাবেন।
আপনাদেরকে আমি যদি কোশ্চেন করি যে ফসফরাস মানে পি মানে কি, আপনারা অ্যান্সার দিবেন ফসফরাস, এস মানে কি সালফার, এমজি মানে কি ম্যাগনেসিয়াম, দেন সিও মানে কি কোবাল্ট। কিন্তু আপনারা তখন একটু সমস্যার সম্মুখীন হবেন যখন আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব এদের পারমাণবিক ভর কত। আপনাদের মধ্যে অনেকেই মুখস্থ করছেন, অনেকে আবার করেন নাই, বা করে থাকলেও আবার ভুলে গেছেন। তো আপনারা যে ভুলে যাচ্ছেন, এই যে 31 বলতেছেন, এই 31 হচ্ছে একদম ফসফরাসের একটা আদর্শ পরমাণু হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তার মানে সে প্রকৃতিতে বিদ্যমান, দ্যাট মিনস এটা আইসোটোপ না। একইভাবে যদি আপনি 32 সালফারের কথা বলেন তাহলে সেটাও কি একই কথার জন্য প্রযোজ্য। 24 ম্যাগনেসিয়াম এটাও প্রযোজ্য। আপনার হাতের একমাত্র অপশনকে কোবাল্ট। এখন দেখেন, আমি কিন্তু সরাসরি আপনাকে অ্যান্সার বলিনি, আমি না বলে চিন্তা করছি কি আপনাকে একটা উল্টা সিস্টেম এখানে আপনাকে আমি শিখাইছি। উল্টা সিস্টেমটা কি, অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় কি কোন একটা অপশন থাকলে আমরা না একটু কনফিউজড হয়ে যাই যে আসলে কোনটা কোনটা উত্তর হতে পারে, বা এটা হবে, বি হবে নাকি ডি হবে, এ হবে নাকি সি হবে। তখন আমাদের টেন্ডেন্সিটা থাকা উচিত কি জানেন, আমরা কোনটা অ্যান্সার না ওইটা একটা একটা ধরে আমি বাদ দিব। যেমন ফসফরাসের 31 এটা আমি বাদ দিয়ে দিছি আগে, 32 সালফারের এটাও আমি বাদ দিয়ে দিছি, ম্যাগনেসিয়াম 24 এটা আমরা মোটামুটি কনফার্ম সবাই জানি। অ্যাজ এ রেজাল্ট কোবাল্টই একমাত্র বাকি থাকে, তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে ফাইন। তো এখন আপনারা কোশ্চেন দেখছেন এখন পর্যন্ত মাত্র 3টা, এই যে 4 নাম্বার কোশ্চেন আমি আসছি। তো 3টা কোশ্চেন যে আপনি দেখছেন, 3টা কোশ্চেন হচ্ছে 3টা প্যাটার্ন থেকে টান দেওয়া, এবং ব্যাপারটা এমন না যে একটা মাত্র কোশ্চেন আপনি পড়ছেন, এক কোশ্চেনই ঝামেলা শেষ হয়ে গেছে। ওইটার প্যাটার্নে বা ওটার মতো করে কিন্তু আরো কোশ্চেন আপনি ফেস করতে পারেন। এটা পারা না পারা ডিপেন্ড করতেছে আপনার উপরে। যেমন ধরেন এখন আমি আপনাকে যে কোশ্চেনটা দিছি, এই কোশ্চেনটা হচ্ছে আবার ভিন্ন আরেক প্যাটার্নে চলে গেছে। সেটা কি, আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে বা তার ধারণ ক্ষমতা কত। এখন আসেন আবার আমরা আগের আলোচনায় চলে আসি। আগের আলোচনা মানে হচ্ছে আমরা 9-10 থেকে শুরু করে যা পড়াশোনা করছি, আপনাকে তখন মুখস্থ করানো হয়েছিল যে কোনো কিছুর আপনি ইলেকট্রন সংখ্যা বের করার টেন্ডেন্সি নেবেন। কথা বুঝেন, কতগুলো 2n² শেষ। এবং আপনাকে শেখানো হয়েছে এখানে n এর মান আপনি 1 2 3 4 5 6 রেগুলারলি বসাতে থাকবেন। কিন্তু হিসাব দাঁড়াচ্ছে আমি আপনাকে কত বলছি, পঞ্চম শক্তি স্তর। এখন আপনি আমাকে বলবেন ঠিক আছে তাহলে আমি এখানে বসাবো কত 5 স্কয়ার, তাহলে 2 × 25 অ্যান্সার কত 50। এখন আপনি ক্যালকুলেশন করে 50 পাইছেন, আপনার অপশনে 50 আছে, আপনাকে কিন্তু কেউ ঠেকায় রাখতে পারবে না যে আপনি সি দাগাবেন না। আপনি সি দাগাবেন, কিন্তু এটা ভুল উত্তর। প্রশ্ন কেন ভুল উত্তর কেন হইল? ভুল উত্তর হওয়ার কারণ আপনি n এর মান যখন 4 লিখতেছেন তখন আপনি বলতেছেন আপনার l এর মান 0 1 2 3। অ্যাজ এ রেজাল্ট আপনি বলতেছেন s p d এবং f। কিন্তু যখন আপনি n এর মান 5 বলতেছেন আপনার এটাও মাথায় রাখতে হবে তখন আপনার উপশক্তি স্তর কেবলমাত্র s p d এবং f ই থাকবে। এই 4টার বেশি নতুন কোনো উপশক্তি স্তর আপনি এখানে পাবেন না। যেহেতু পাচ্ছেন না, আপনার ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে হচ্ছে 2, যখন আমরা p বলতেছি এটার জন্য হচ্ছে আমাদের 6, d এর জন্য হচ্ছে 10, f এর জন্য হচ্ছে 14। টোটাল ক্যালকুলেশন শেষে আপনার অ্যান্সার কত আসে 32। অ্যাজ এ রেজাল্ট আমাদের অ্যান্সার বি। এবার বলেন ওকে। একজন শেখ সাবিনা বেগম আপনি একটা ভুল উত্তর দিয়েছেন, ওই যে আমরা যেটা ভুল করে ফেলি আর কি 50। কে সাথে জুনায়েদ আল হাবিব আপনিও ভুল উত্তর দিয়েছেন। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এখানে কিভাবে আর চিন্তা ভাবনা করতে পারি। ধরেন আমি আপনাকে একটা কোশ্চেন বলতেছি, আমি কিন্তু কোশ্চেন সলভ করে চলে যাচ্ছি না, কোশ্চেনের সাথে যদি আরো কোনো কোশ্চেন থাকে আমি সেগুলোকে এখানে টেনে বের করতেছি। আমি যদি এখন আপনাকে কোশ্চেন করে বসি, এই যে আপনি এখানে 2 বলছেন, 6 বলছেন, 10 বলছেন, 14 বলছেন, এগুলো অ্যাকচুয়ালি কি? এখন আপনাকে যখন কোশ্চেন করা হবে আপনি বলতে পারবেন এটা হচ্ছে এস উপশক্তি স্তরের জন্য হাইস্ট ইলেকট্রন থাকার, তাই তো, এর বেশি তার ইলেকট্রন থাকতে পারবে না। একই কথা পি এর জন্য, একই কথা ডি এর জন্য, একই কথা এফ এর জন্য। তাহলে এখন আপনি কি সিরিয়াল মেনটেন করে বলতে পারেন যে এস উপশক্তি স্তরের জন্য আমরা যদি ইলেকট্রন সংখ্যা নির্ধারণ করতে চাই সর্বোচ্চ, আপনার অ্যান্সার হবে অনলি 2। যখন আমরা পিতে আসবো তখন 6, যখন আমরা ডিতে আসবো তখন 10।
আর যখন আমরা এফ এ আসবো তখন সেটা হবে কত অ্যান্সার 14। এখন বলুন ঝটপট বুঝতে পারছেন কিনা, বুঝলে ভালো আর না বুঝলে তো মনে করেন মাশাল্লাহ, আর কি বলবো, আর কিছু বলার নেই। বুঝতে পারছেন, কিছু বইলেন আপনারা তো মনে করেন সুন্দর মতো বইলা খালাস, তারপরে আর কোনো কিছু নাই। ভোরের শিশির, আচ্ছা এই ভোরের শিশির ব্যক্তিখানা কে, মানে আমি কি বুঝবো, আপনি কি মানে ভোরবেলা, এখন তো ভোরবেলা না যদিও 7:21 বাজে, কিন্তু এটা কোন ভোরের শিশির, মানে শীতের, মানে শীতের সকালে যে ভোরের যে শিশিরটা থাকে সেটা, নাকি এটা ধরতে পারবো যে যখন হচ্ছে শীতের একদম শেষ মাঝে মধ্যে একটু হালকা হালকা ভেজা থাকে ওইরকম শিশির। ওকে, যেটাই হোক, জানতে চাওয়া হয়েছে যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা একই, ও কালারটা চেঞ্জ করি, এই কালার দিয়ে তেমন একটা চোখে লাগে না, চোখে লাগাইতে হবে একদম লাল। এই যে লাল বললাম, এই লালের মধ্যেও কিন্তু আবার ভেজাল আছে। এখন বলেন কিরকম, এখন আপনারা তো আবার আমাকে বলে বসবেন কি যে আপনি কথায় কথায় এত ভেজাল খুঁজে বের করেন কেন, মানে আপনি তো কোশ্চেন করলে দেখা যেত সর্বনাশ করে ফেলতেছেন। ভেজাল বলার কারণ হচ্ছে লাল কিন্তু অনেক প্রকারের লাল হতে পারে। যেমন ধরেন আমি আপনাকে কোশ্চেন করলাম যে ক্যালসিয়ামের শিখা পরীক্ষায় কি বর্ণ আপনি দেখতে পান, আপনাদের মধ্যে 98% এখানে কারেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারবেন, একদম সুন্দর স্পষ্ট করে বলবেন যে ইটের মতো লাল। এখন কোশ্চেন হচ্ছে আপনি কেন ইটের মতো লাল বললেন, আপনি তো লালও বলতে পারতেন, শুধুমাত্র লাল বলতে পারতেন, তাই না? এখন ইটের মতো লাল আছে, একটা হচ্ছে কটকটা লাল, একটা হচ্ছে সিঁদুর লাল, এরকম করে অনেক কিছু। তো লালের, আচ্ছা দেখো এটা অন্য চ্যাপ্টারের হিসাবে, এখন এর বেশি কথাও চলে গেলে হচ্ছে কি আমাদের এখানে যারা আছেন আপনারা হচ্ছে ক্লাস বাদ দিয়ে দেখা গেছে অন্য টপিকে আলাপ আলোচনা চলে যাচ্ছে, আমরা এখানেই থামি। আপনাকে বলা হয়েছে এখানে তার ভর সংখ্যা একই, সেম, কিন্তু তার প্রোটন সংখ্যা ডিফারেন্ট। তাদেরকে কি বলা হয়, মানে ভাই সিম্পলের উপরে সিম্পল কোনো যদি কোশ্চেন থেকে থাকে এটা হচ্ছে সেটা, ইচ্ছা করে নেওয়া। কেন? কারণ এই যে আপনি এখানে দেখেন একটা শিফট টু 2015-16, তখন তৎকালীন সময় হচ্ছে কি এগ্রিকালচার, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহতে যেটা আছে সেটা হচ্ছে কি একদম আলাদা আলাদা করে সেখানে কোশ্চেন না হইতো, এখন তো সব একসাথে হচ্ছে চলে আসছে, দেন আলাদা আরো অনেকগুলোতেই এগুলো আগে আসছে। তো এটা দেখানোর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে প্যাটার্ন বোঝানো। এখন আজকে আপনি কোনটা আইসো বার এটা চিন্তা করতেছেন, এমনও তো হইতে পারে আপনার পরীক্ষায় কোশ্চেন চলে আসছে, দুটো এক্সাম্পল দেওয়া, বলা হচ্ছে নিম্নোক্ত এরা কি হিসেবে আচরণ করে, আইসোটোপ, আইসোটোন, আইসোইলেকট্রিক, আইসোবার, তখন আপনার অ্যান্সার কি আইসোবার। এখন আপনি অ্যান্সার যদি মনে করেন আপনার কাছে এখন জানতে চাওয়া হইলো কি যে আপনি এখানে কিভাবে তার ব্যাখ্যা দিবেন, মানে কিরকম টাইপ ব্যাখ্যা। ব্যাখ্যা হচ্ছে যেমন আইসোটোপ কাকে বলে, তার প্রোটন সেম, প্রোটন সেম মানে হচ্ছে আমি একই এলিমেন্ট দ্বারা কাজ করব। কিন্তু যদি আপনাকে বলা হয় আইসোবার, আইসোবার বলে দিলে কিন্তু আপনি সেখানে আটকে যাচ্ছেন, আপনার কিন্তু সেই জায়গাতে তার প্রোটন নিয়ে কোনো চিন্তা নাই। আপনার চিন্তা তখন কি থাকতে হবে, অ্যাট এনি কস্ট আমাদের তার ভর সংখ্যাটা ফিক্সড রাখতে হবে। এখন ভর সংখ্যা যখন আপনি ফিক্সড রাখবেন তখন সেটা আইসোবারের দিকে চলে যাবে, তার এক্সাম্পল সহ আপনি বই থেকে পড়তে পারবেন, এর বেশি আমার মনে হয় না। আর বই থেকে পড়া বলেন, এখন আপনারা যেমন অনেকে একটা কথা বলেন কি যে বই পড়ে আসলে কুলানো যায় না, এটা সত্য। যারা হচ্ছে গিয়ে আপনারা একটু ফাঁকিবাজি করে আসছেন তাদের জন্য কিন্তু এখন বইয়ে হাত দেওয়াটা একটুখানি কষ্টকর। তো তার জন্য হচ্ছে গিয়ে আপনাদের জন্য এইখানে এই যে একটা সমাধান আছে, আসপেক্ট সিরিজ কৃষিগুচ্ছ, আমাদের নেটওয়ার্ক হচ্ছে একটা কৃষিগুচ্ছের জন্য আমাদের একটা বই প্রস্তুত করা আছে, ওইটা আপনাদের যখন যেখানে প্রয়োজন আপনারা সুন্দর করে কিনে নিয়ে সে জায়গা থেকে কাজকর্ম শুরু করতে পারেন। কাজকর্ম মানে অবশ্যই পড়াশোনা, অন্য কোনো কিছু না। এখন আপনি বই নিয়ে তো, বইয়ের পাতা দিয়ে তো আর আপনি হচ্ছে ছোটবেলায় যেমন আমরা পাতা ছিঁড়ে প্লেন বানাইতাম, আপনি প্লেন বানায় হচ্ছে আবার স্কুলের ছাদ বলেন, স্কুলের হচ্ছে বারান্দা দিয়ে হচ্ছে প্লেন ফেলে দেখতেন যে কাঠটা কতটুকু হচ্ছে ওই যে বিভিন্ন সাউন্ড করে না, হিউ, তো এরকম সাউন্ড করে করে হচ্ছে গিয়ে ঘুরতো কতটুকু। এই কাজ তো আর করবেন না, পড়াশোনাই করতে হবে। অবশেষে একটুখানি জাতের একটা কোশ্চেন আমরা এখন ফেস করতেছি। অবশেষে আগের যে 5টা ছিল এই 5টা আসলে রিটেলি কোনো কোশ্চেন না, এগুলো আপনিও পারবেন, যারা এখন বর্তমানে এইচএসসি এক্সাম দেয় নাই ওই আগের 5টা কোশ্চেন তারাও পারবে। এটা হচ্ছে আপনাদের কাছে প্রথম কোশ্চেন যে না এটা একটা অ্যাডমিশনের কোশ্চেন হতে পারে, এটা দেখে আপনি ভাববেন। এখন বলেন তো কিভাবে আমি এটা বললাম, এটা কিন্তু অনেক আগে আসা। এখন আপনি বলবেন কি কেন আপনি নিছেন কেন, এটা লিটারালি হচ্ছে আজ থেকে প্রায় 19 বছর আগে আসা কোশ্চেন।
আমি কেন এটা চুজ করলাম? চুজ করার কারণ হচ্ছে আপনি না হয় এটা কোনটা সঠিক কোনটা ভুল এটা আপনি আনসার করতেছেন। তাহলে এটার পাশাপাশি আপনি টপিক কি বুঝে ফেললেন? নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, ট্রান্সমুটেশন যে রিয়াকশনগুলো আছে, আপনি এই জিনিসগুলো যদি একবার একটা রিভিউ দিয়ে দেন, ব্যাস আপনার প্রবলেম ওই জায়গা থেকে সলভ। এবং আলফা নিঃসরণ, বিটা নিঃসরণ, গামা নিঃসরণে কোনটা কি হয়, এখন কোনটা সঠিক নয় আপনার কাছে জানতে চাইছে, যেহেতু আপনার কাছে এটা একদম নতুন কোশ্চেন, আপনি অপশন এ থেকে শুরু করবেন, একদম অপশন এ থেকে, যদিও অপশন এতে আপনার উত্তর হয়তো বা পেয়ে যাবে। এবার আসেন কিভাবে। 232 প্রথম কথা, আপনি একদম 9-10 হিসাবে চলে যান। আপনাকে যখন সমীকরণ লেখানোর নিয়ম শেখানো হয়েছিল, আপনাকে স্যাররা শিখিয়েছিলেন কি, বামে ডানে সমীকরণ সমতাকরণ করতে হবে। একই কথা এটার জন্য প্রযোজ্য, বামে ডানে প্রোটন নিউট্রন সংখ্যা আমাদের সমান রাখতে হবে। এখন আপনি চিন্তা করেন তো, বামে আমাদের 232, ডানে আমাদের 232, তার মানে আমার এটা নিয়ে কোনো প্রবলেম নাই। যখন আপনি এখানে বলতেছেন তার 89, দ্যাট মিনস এটা কি তার প্রোটন নাম্বার। আর এখানে আপনি কি বলতেছেন -1, এখানে মাইনাস, এখানে মাইনাস, 89 এন্ড প্লাস 1 কত? 90 থোরিয়াম, আপনার এই আনসার। তাহলে পরের গুলো কি আনসার হবে? আপনারা যাওয়ারই দরকার নেই। এখানে 227, এখানে 222, আপনি কি জানেন বামে ডানে আমার সমান রাখতে হবে, তার মানে এটা ভুল উত্তর। যখন আপনি 14, 4, 17, 1 এগুলো পাচ্ছেন, 7, 2, এখান থেকে এটা আমাদের পক্ষে পসিবল না। ফলাফলস্বরূপ এটাও আপনি কি বলতে পারবেন? সঠিক। আর পরবর্তী অংশটুকু থেকে আচ্ছা আপনার কাছে সঠিক নয় জানতে চাইছে, তাহলে আপনার এ নাম্বার অ্যান্সারের বেলাও কি এটা সঠিক? এটাও কারেক্ট অ্যান্সার না, আপনার অ্যান্সার হচ্ছে এই জায়গাতে ডি। ঠিক আছে, বলেন কোনটা ঠিক আছে? হিসাব বুঝছেন? বামে এবং ডানে আপনার সমান রাখতে হবে। এই যে এই জায়গাতে আমি একটা ক্রস দিলাম, আপনাদের তো বলা উচিত ছিল যে এইটা ভুল উত্তর, তাই না? আপনি যখন এখানে 89 বলতেছেন, এই লজিকের সাথে এই লজিক এখানে মিলে 89 এর সাথে আপনি যখন এখানে -1 লিখতেছেন, আপনার এটা তো হওয়া উচিত ছিল 90, কিন্তু এখানে দেওয়া আছে কত? 88। সুতরাং আপনার কাছে যখন কোশ্চেন করা হবে যে এখানের কোনটা সঠিক কোনটা ভুল, তখন আপনার সোজাসাপটা অ্যান্সার হচ্ছে যে এই জায়গাতে এটা হচ্ছে আমাদের একটা সঠিক বিক্রিয়া, সি আমাদের একটা সঠিক বিক্রিয়া, ডি আমাদের একটা সঠিক বিক্রিয়া, শুধুমাত্র বি আমাদের সঠিক বিক্রিয়া না। সুতরাং কারেক্ট অ্যান্সার বি, বিক্রিয়া না, সেটা কি? বি। এবং এটা কি আমাদের কারেক্ট অ্যান্সারটুকু আপনার দিতে হবে কত? বি। কেন? কারণ কোনটা সঠিক নয় আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। এবার বলেন ক্লিয়ার হয়েছে কিনা। একজন বলছেন ভাইয়া আমাদের চাল দিচ্ছে না, এটা চাল দেওয়ার কোনো কিছু না, তবে হ্যাঁ আপনাদের এখানে রেসপন্স করা উচিত ছিল। না আমি এখানে ব্রিলিয়ান্টের হিসাব না। মুশফিকুল ইসলাম কি বলছেন, ভাই থামো, পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা, মানে পাগলরা আসলে কখনো থামে না, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। এখন যে যে বিষয়ে পাগল হোক না কেন, আমি আর বেশি না বলি। ওকে, এটাও মোটামুটি একটু সুন্দর অবস্থান, এবং এইটার কনসেপ্ট হচ্ছে আপনার ইলেকট্রন কনফিগারেশনের উপর। এটা পুরো একটুখানি আরাম পাবেন। থিঙ্কিং কি, মানে আপনাকে কোশ্চেন সলভ তো ধরেন সবাই করি আমরা, তাই না? ধরেন আমি আসলে কোশ্চেন সলভের কথাও বলবো, অন্যজন আপনাকে বলবে কোশ্চেন সলভ করো, সব কমন পেয়ে যাবা। কিন্তু কোশ্চেন সলভ করতে গিয়ে আপনি কোন পদ্ধতি অনুসরণ করতেছেন সেটা হচ্ছে কোশ্চেন, ওইটাই আসল জিজ্ঞাসা। আপনি শুধু কোশ্চেনই সলভ করে চলে গেছেন, নাকি আপনার চিন্তা ভাবনাটুকু কি আপনি চেঞ্জ করছেন, সেটা হচ্ছে আপনার জানা দরকার। আপনি আছেন কপার 29-এ, এখন আপনাদের মধ্যে 50%-এর বেশি এখন ক্যালকুলেশন বা আপনার অবস্থানটা আলোচনা করবেন কিভাবে জানেন? এইভাবে আপনারা লেখা শুরু করেন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেখেন আপনি খালি ভাবেন আমি লিখে যাচ্ছি, আমার সময়টা কিভাবে যাচ্ছে। 3p6 লিখার পরে আপনার কাছে একটা চিন্তা আসে, 3p6 এর পরে ইলেকট্রন তো আমাদের 3D তে প্রবেশ না করে কোথায় প্রবেশ করবে? 4s, তাই তো? 4s এর উপরে আপনি লিখলেন এখানে 2, তারপর আপনি এখানে লিখতেছেন 3d9, এবং একদম নর্মাল টেন্ডেন্সিমূলক কনসেপ্টে আপনি এখানে সরাসরি বলে দিচ্ছেন কি যে আপনার এখানে হবে 4s1 আর হবে কত? 3d10। এত বড় কিচ্ছা কাহিনী করে আপনি যদি এক্সাম হলে করেন, আপনি কয়টা কোশ্চেনের আনসার দিবেন বলেন?
এই এতটুকুর চিন্তা আপনার মাথায় এনে ইনপুট দিতে হবে, দিস ইজ ফর আর্গন 18। আপনি যখন 29 দেখবেন, 29 দেখার পরেই আপনার মাথায় ক্যালকুলেশনে ইনপুট দিতে হবে প্রথম 18টা আর্গনের জন্য চলে গেছে, তারপর দুটো ওটা আসবে 4s এর জন্য, তারপরে 10টা সেটা আসবে 3d এর জন্য। এর মধ্যে কত আসে? 30। কিন্তু আমার আলোচনা কততে? 29-এ। এবার আপনি থেমে আপনি চিন্তা করেন আপনার কাছে আমি কি জানতে চাইছি। স্থিতিশীল আপনি শিখছেন, স্থিতিশীলতা অর্জন করার জন্য আপনার এসে দুইটা থাকতে হবে। মোটামুটি স্থিতিশীল থাকার জন্য আমরা যেটাকে বলি অর্ধপূর্ণ কাঠামো, ওরকম একটা, কিন্তু যদিও এটা আসলে এসের বেলায় প্রযোজ্য না। কিন্তু তার পরিবর্তে যদি আমরা এটা বলতে পারি যে পিতে আমরা যখন পরিপূর্ণভাবে দুটো করে একমুখী এবং বিপরীতমুখী স্পিন ইনপুট দিতে পারবো, তার মানে হচ্ছে এটা পরিপূর্ণভাবে স্থিতিশীল এবং এদেরকে ভাঙতে শক্তি বেশি প্রয়োজন। এই সমস্ত মৌলসমূহের আয়নীকরণ শক্তির মান থাকে অনেক বেশি, যেমন নিষ্ক্রিয় গ্যাস। তাই তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে কোনটা স্থিতিশীল হবে। এই যে আপনি বলতেছিলেন এখানে যে আমাদের 3d9 4s1 হয় এবং এইটার স্থিতিশীলতা অর্জন করার জন্য আপনি বলেন কত? 3d10 এবং তারপর আপনি বলেন কত? 4s1। এখন আপনি খুঁজে বের করেন 3d10 4s1 কোথায় আছে? বিতে। শেষ। আপনি যে ভাবছেন এত কাহিনী করে কেন আপনি আনসারটা বের করছেন? ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য। এবং মোটামুটি এটা কনফার্ম যে আপনাকে যদি ইলেকট্রনিক কনফিগারেশনের কোশ্চেন দিয়ে থাকে সেটা 1 থেকে 30 পর্যন্তই দিবে, এমন কোশ্চেন সামনে একটা আসতেছে, আপনি ফেস করবেন। আর যদি আপনার কপাল খারাপ থাকে, মানে বলে না যে অনেকে কপাল খারাপ মানে হচ্ছে ফাটা বাঁশের চিপায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার এলিমেন্ট দিয়ে দিচ্ছে 50, 55, 60, 65, এর বেশি যাবে না, যদিও অত বেশি যাওয়ার রেকর্ড এখন পর্যন্ত নাই। ফাইন। প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হলে অরবিটাল সংখ্যা কত? একটু বিদঘুটে লেভেলের কোশ্চেন, বলেন তো অ্যান্সার কি হইতে পারে? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3 হলে 3, তাহলে এখানে অরবিটাল সংখ্যা কত হবে? আমরা সারা জীবন কোশ্চেনে কি দেখছি? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 3 হয় আমাদের ইলেকট্রন সংখ্যা কত, এটা আমাদের কাছে জানতে চাইছে। কিন্তু কোশ্চেনটাকে হালকা মডিফাই করে তারা কোশ্চেন করে বসছে কি আমাদের অরবিটাল সংখ্যা কত। তাই বলে যে আপনি এখন হেজিটেট হবেন সেটা তো কোনো কথা না। ইলেকট্রন সংখ্যা যদি আপনি নির্ধারণ করতে যাইতেন আপনার হাতে অপশন ছিল 2n স্কয়ার। ওকে, আপনাকে শিখাইছে কিভাবে প্রতিটি ঘরে একমুখী বিপরীতমুখী স্পিনে দুটো করে ইলেকট্রন প্রবেশ করে, কখনো 3টা প্রবেশ করেনি এবং করবেও না কোনোদিন। যদি কোনোদিন আপনি 3টা করাইতে পারেন ধরে নিতে পারবো যে ওই বছর রসায়নে নোবেল পুরস্কার আপনি পাবেন, এবং ওইটার জন্য যে পরিমাণ পড়াশোনা করা দরকার অতটুকু করা লাগবে না, তার 10% পড়াশোনা করলে আপনার কৃষিতে একটা চান্স হয়ে যাবে কনফার্ম। তা আগে আপনার কৃষির সিটটা দখল করেন, এরপর আপনি গবেষণা করে যদি আমার কথাকে একটু ভুল প্রমাণ করতে পারেন যে না উনি বলছেন 2টা আমি 3টা যেভাবে হোক ইনপুট দিব, বা হুন্ডের নীতির একটুখানি ভুল আমি প্রমাণ করব, তখন আপনি করতে পারেন, সমস্যা নেই। তার মানে তার অর্ধেক পরিমাণ ঘর এখানে আছে, তো অর্ধেক পরিমাণ ঘর এই 2n স্কয়ারকে 2 দ্বারা ভাগ করলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আসে? n স্কয়ার, রাইট? তাহলে n স্কয়ার যদি আমি বলি এখানে কোয়ান্টাম সংখ্যার মান আমি কত বসাইছি বলেন? 3 n স্কয়ার। অ্যান্সার কত? নাই। বলেন বুঝছেন কিনা? হ্যাঁ, ইলেকট্রন 2n স্কয়ার ঠিক আছে, 9। আচ্ছা ওকে, ফাইন। অরবিটাল 2 ঠিক আছে। আদনান হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন কয়টা? মাত্র 8টা। টপিক রিপিট আসছে এখনো? রিপিট কিন্তু পান নাই। কোশ্চেন হচ্ছে একটা ডাইল ভাত। এই যে কোশ্চেনটা এটা হচ্ছে মোটামুটি উৎকৃষ্ট মানের একটা ভোগাস কোশ্চেন, যদিও যখন কোশ্চেনটা হয়েছে তৎকালীন সময় এটা ভোগাস কোশ্চেন ছিল না। কেন? যেমন এই যে আপনারা সবাই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছেন, কথার কথা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে আপনারা কোশ্চেনের প্যাটার্ন অনেক কিছু এখানে দেখছেন, তার মধ্যে একটা সূক্ষ্ম জিনিস আছে। আপনাদেরকে যদি এখন আমি কোশ্চেন করি যে আপনারা কি এটা পড়ছেন যে কোনটা দ্বারা কোন কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করা হয়, আপনারা বলবেন এগুলো পারি, এগুলো কোনো কোশ্চেন হইলো? 2002-03 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা নিম্নোক্ত কোনটি দ্বারা প্রকাশ করা হয়। আজকে 2024 সালে এসে যদি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করতো তাহলে আপনারা হাসতেন। তৎকালীন সময় অনুযায়ী একটা প্যাটার্ন ছিল,
এখনকার প্যাটার্নটা ভিন্ন রকম। একই কথা গুচ্ছের জন্য, আজকে তারা ভিন্ন প্যাটার্নে কোশ্চেন করবে, কিন্তু কোশ্চেনের ধারাটা পূর্বে কেমন ছিল সেটা আপনাকে দেখানো, কিভাবে মডিফাই হবে সেটা আপনাকে দেখানো। আপনাকে কোশ্চেন করা হয়েছে সর্ববহিস্থ স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। পরিপূর্ণ মানে হচ্ছে জন নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুযায়ী কার অষ্টক পূরণ করা, রাইট? এখন অষ্টক পূরণ করা এখন আপনি খুঁজেন। ক্যালসিয়াম, আপনার চিন্তা হবে প্রথমে আর্গনের 18টা, তারপর আমাদের 4s2, আমাদের আসে কে? ব্রোমিন। ব্রোমিন মানে হচ্ছে আমাদের একটা হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল মানে হচ্ছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন আপনি পড়ছেন ns2 np5, এটাও পূর্ণ হয়নি। লিথিয়াম, এটা তো পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কেন? 3, এটা কত? 1s2 2s1। এই যে একমাত্র সবেধন নীলমণি সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, এই সোডিয়াম কিন্তু আপনাদের অনেক পরিচিত একটা মৌল। কেন? সেই যে ছোটবেলা থেকে আপনারা আয়নিক যৌগ মুখস্থ করা শুরু করছেন, আয়নিক যৌগ কিভাবে বানায় ওটা কোত্থেকে শিখছেন? সোডিয়াম দিয়ে। সোডিয়াম দিবে, ক্লোরিন নিবে, ওইটা থেকে সোডিয়াম ক্লোরাইড আপনি বানাইছেন। অ্যাজ এ রেজাল্ট আপনি এখানে বলতে পারতেছেন যেহেতু ইলেকট্রন সে একটা দান করে ফেলছে, তার মানে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো সে অর্জন করে ফেলছে। নিয়নে কয়টা আছে? 10টা। তার মানে পরিপূর্ণ কে? সোডিয়াম। বলেন বুঝছেন কিনা? কথা বলেন না কেন? ও কথা তো আসলে বলতে পারবেন না, বলতে হবে যে আসলে বুঝতে পারছেন কিনা, রেসপন্স করা। ওকে, একজন যেমন বলছেন সুমাইয়া ভাই, আমি যা পড়ি তা এক্সামে আসে না। শুধু আপনি না, বাংলাদেশের 99.99% স্টুডেন্টই যা পরীক্ষা দিতে যায় তার কিছুই পরীক্ষায় আসে না, কিন্তু তার প্যাটার্নে যদি কোনো মতে কমন ফলাইতে পারে তাহলে তার মতো ভাগ্যবান বা ভাগ্যবতী আর একটাও নাই। এখন আপনার যে পিছামারা কপাল, মানে সরি টু সে, মানে আপনার ভাগ্য খারাপ আর কি। ওকে, একজন কোশ্চেন করছেন ভাই আমি ভাই আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি উত্তর দেওয়ার আগে আরেকজন উত্তর দিয়েছে ভাই ডিউতে পড়াশোনা করছে। মানে এখন কি আপনি হচ্ছে যিনি কোশ্চেন করছেন যে ভাইয়া আপনি কোথায় পড়াশোনা করছেন, উনি কি আবার কোশ্চেন করবেন যে ভাইয়া তাহলে আপনি এগ্রিকালচারের কেন আসছেন, এই ক্লাস কেন নিতে আসছেন? এই কোশ্চেন কি আপনি করবেন? এই এটা কে? তাজরিন তাইয়েবা জারিন, আপনি আবার এটা কি লিখছেন? হ্যাঁ, হানিফ খান সুজন, আপনি কোশ্চেন করছেন এখন মডিফাই কোশ্চেন কেমন আসতে পারে। এই যে যেমন ধরেন আপনি যেহেতু কোশ্চেন করছেন, আপনার কোশ্চেনের অ্যান্সারটুকু আমার কোনো না কোনো ভাবে দেওয়া উচিত। প্রথম কথা, এটা ধারে কাছের কোনো কোশ্চেন আপনার থাকা উচিত না এখন। কেন? বর্তমান যুগটা ওই লেভেলের না। আগে এক ধরনের পড়াশোনা ছিল, পড়াশোনা এখন অনেক আপডেট হয়েছে। আপনি এখন আপনার বাসা থেকে 2 মিনিটের দূরত্বে গিয়ে বা আপনি ঘরে বসে হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারতেছেন। আর আরেকটা সময় ছিল যে আপনার ওখানে উপস্থিত থেকে ফর্ম কিনতে হইতো, বাধ্যতামূলক যেতেই হবে। এবার বুঝেন আপনি কি পরিমাণ পেরেশানি নিয়ে আপনার পরীক্ষা দেওয়া লাগতো। এখন আপনার কোশ্চেন এটা হইতে পারে নিম্নোক্ত ইলেকট্রন বিন্যাস আপনাকে দিয়ে দিতে পারে যে কোনটা স্থিতিশীল বা কোনটা হুন্ডের নীতি অনুসরণ করে। আমি যে আপনাকে এটা দেখাইছি, এটা কেন দেখাইতে পারছি? হুন্ডের নীতির কারণে। হুন্ডের নীতি অনুযায়ী তো আপনি বলছেন যে অর্ধপূর্ণ তারপর পূর্ণ কাঠামো, অমন ভাবেই হচ্ছে আমাদের মডিফাই কোশ্চেন আসতে পারে। ওকে, শিখা পরীক্ষা, এই যে দেখছেন আমি যেই এক্সাম্পল আপনারা দিতে গেছিলাম যে লাল লাল কালার দ্বারা, ওইটা আমি কোশ্চেনের মতো দিয়ে দিয়েছি, যেটা আমার খেয়ালও নাই। ইটের মতো লাল বর্ণ ধারণ করে কোনটি? ক্যালসিয়াম। এটা নিয়ে আপনার কোনো ব্যাখ্যা বলেন, কোনো কাহিনী বলেন, আমি কিচ্ছু করতে পারবো না। আমার পক্ষে যদি উপায় থাকতো আমি এখন আপনাদের সামনেই না বুনসেন বার্নার এলিমেন্ট গ্লাস রড একটুখানি HCl এনে পরীক্ষা করে দেখাই দিতে পারতাম। আমার হাতে উপায় নাই, কিন্তু আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারবো, এই যে শিখা পরীক্ষার যেই এলিমেন্টগুলো আপনি বইতে পাইছেন সেগুলো মুখস্থ করেন। সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, ক্যালসিয়াম ইটের মতো লাল, আরো টুকটাক যেগুলো আছে, স্ট্রনশিয়াম হবে আমাদের টকটকে লাল। এই যে বলছিলাম যে লাল একটা সিঁদুর লাল, একটা নর্মাল লাল, একটা ইটের মতো লাল, একটা টকটকা লাল, তো এরকম লালের তো অনেক ক্লাসিফিকেশন আছে। ওকে, দেন এগুলো সহজ কোশ্চেন, এটি পারবেন। আসেন 11তে। 12 13 14 কার্বনের 3টি কি বলেন? কি হইতে পারে বলে আপনার ধারণা? কোন আইডিয়া?
বা আপনার থিঙ্কিং এ আসে যে কেমন কোশ্চেন হইতে পারে? কোশ্চেন নাম্বার 11, এনি আইডিয়া? কথা বলে না কেন? এই, এটা পারেন না? বি, আইসোটোপ। ওকে, ফাইন, অ্যান্সার কারেক্ট। কেন আইসোটোপ বলছেন? কজ এভরিথিং কার্বন, কার্বন, কার্বন মানে কি একই এলিমেন্ট। এবং আপনি আইসোটোপের ডেফিনেশনে কি শিখছেন? তারা একই এলিমেন্ট হইতে হবে, তাদের ভর সংখ্যার ডিফারেন্স বা লিটারালি নিউট্রনের ডিফারেন্সটা আমাদের দেখাইতে হবে। তো এদের বেলা তো আমি কি নিউটনের ডিফারেন্স দেখাইতে পারবো? এদের প্রত্যেকের হচ্ছে পারমাণবিক সংখ্যা 6, 6, 6। তাহলে এখানে নিউটনের ডিফারেন্স হচ্ছে আমাদের 6, নিউটনের ডিফারেন্স হচ্ছে 7, নিউটনের ডিফারেন্স হচ্ছে কত? 8। সো আইসোটোপ। আল্লাহর হস্তে কেউ আবার হচ্ছে বহুরূপ লেখা দিয়েন না, আপনারা তো আবার খুব এক্সট্রাঅর্ডিনারি, মানে এতই হায়ার লেভেলের থিঙ্কিং আপনারা করেন, তখন ভাববেন কি কোশ্চেনটা বোধহয় একটু ঘুরে আসছে। কার্বন তো একটুখানি আলাদা আলাদা রূপ হইতে পারে, হিরোক আছে, গ্রাফাইট আছে, বিভিন্ন আছে, আবার কার্বন গ্যাসও হইতে পারে, তাহলে এটা বহুরূপ হবে। এগুলো আবার করেন না পরীক্ষার হলে। এক্সেসিভ লেভেলের চিন্তা ভাবনা মাথার মধ্যে আনার দরকার নাই। 2018-19 সিলেট এগ্রিকালচারের একদম ঝাক্কাস একটা প্রশ্ন করছে তারা, অসাধারণ রকমের। এই কোশ্চেন মোটামুটি ছেলেবেলা যখন এক্সামে ফেস করছে তাদের কাছে মনে হয়েছে কি এটা মানে কি হয়ে গেল, মানে এটা কেমনে সম্ভব, তাই না? এখানে একজন বলতেছেন যে এরকম সহজ প্রশ্ন দেখেন, আপনি এখন, আপনাদের একটা ভুল আছে এখানে। ভুলটা হচ্ছে কি জানেন? আপনি জানেন যে আপনি এখন কি ক্লাস করবেন, রসায়ন। আপনি এটাও জানেন আপনি এখন কোন অধ্যায় পড়বেন, গুণগত রসায়ন। ফিক্সড টপিক, ফিক্সড। এবং যার কারণে আপনাকে যখন কোনো একটা কোশ্চেন করা হইতেছে, আপনার আশেপাশের সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনার থিঙ্কিংটা এখন কোথায় গিয়ে ঠেকছে? গুণগত রসায়নে। আপনি কিন্তু পদার্থের কোনো চিন্তা করতেছেন না, জীববিজ্ঞানের কোনো চিন্তা করতেছেন না, গণিতের কোনো চিন্তা করতেছেন না। এবং যদি আপনি রসায়নেরও চিন্তা করে থাকেন, রসায়নেরও সবকিছুর চিন্তা আপনি এখানে আনতেছেন না, আনতেছেন একটা মাত্র চ্যাপ্টার, সেটা কি? গুণগত রসায়ন। কোশ্চেন হচ্ছে, এটার কোশ্চেন দেখে আমি খুশি হয়েছি কেন? আচ্ছা, একজন লিখছেন বর্তমানে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমি তো আপনাকে প্রতিটা কোশ্চেন পড়িয়ে বলে আবার আমি আপনাকে বলতেছি যে এটা এখন এভাবে আসবে না, আসলে ভিন্নভাবে আসবে। তার থেকে বড় কথা, এটার উচ্চারণ কি? জুগুলিয়া রামিগেরা। আমি তো প্রথমে ভাবছিলাম জুগুলেমা রামাঙ্গা, মানে এই টাইপের কিছু একটা। আচ্ছা, যাই হোক, সরি টু সে। এমিশন বিটারে, এখানে আপনার শেখার জিনিস কি? বিটারে মানে হচ্ছে ইলেকট্রন, এবং ইলেকট্রনের জন্য আপনি এখানে লিখেন -1। আর যখন আপনি বলতেছেন আলফা, তো তখন আপনি বলতেছেন এখানে 4He2, দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন। এখন আপনি ভাবেন আপনার কি হবে? 24, 12, রাইট? তো আপনি যদি এমিশন করেন, দ্যাট মিনস মাইনাস, তাহলে হিসাব গিয়ে কি দাঁড়াইলো? আপনার এখানে অ্যান্সার গিয়ে ঠেকতেছে কত? 24। তারপর আপনি কি লিখবেন? নিচে কত হবে? 13। এখানে কি আসতেছে? অ্যালুমিনিয়াম। এখন আপনি বলেন আমি অ্যালুমিনিয়াম কোত্থেকে পাইলাম? তার কারণ একটাই, আপনি 12 + 1 কত পাইছেন? 13। এটা ছাড়া আর কোনো উপায় আপনার নাই, বা আর কোনো হিসাব নিকাশ আপনি এখানে করতে পারবেন না। তারপর আপনাকে এখানে বলে দেওয়া হয়েছে আলফা নিঃসরণ, আলফা কণার নিঃসরণ করতে বলছে। আলফা নিঃসরণ মানে হচ্ছে এখান থেকে 4 কমবে, এখান থেকে 2 কমবে। 24 থেকে যদি আপনি 4 বাদ দিয়ে দেন আপনার থাকতেছে 20, 13 থেকে যদি 2 বাদ দিয়ে দেন আপনার থাকতেছে এখানে 11। এখন বলেন পেরিয়ডিক টেবিলের 11তম এলিমেন্টটা কে? সোডিয়াম। সোডিয়াম। এবার বলেন বুঝছেন কিনা? ওকে, এই কোশ্চেনটা ট্রিকি দেখেই হচ্ছে এভাবে বলে দিলাম। এখন
এখন বলেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, আপনার পক্ষে বোঝা সম্ভব হয়েছে কিনা, বলে ফেলুন। আরেকবার, আপনাকে যদি পরীক্ষার কোশ্চেনে বলে দেওয়া হয়ে থাকে বিটা রে, আপনি তখন চিন্তা করবেন কি যে আপনার কাছে হচ্ছে গিয়া এইটা দ্বারা আপনার কাজ করতে হবে এটা, এবং আপনাকে বলছে এমিট করা, এমিশন মানে ছেড়ে দাও, মানে মাইনাস করতেছেন আপনি, এখানে মাইনাস আছে মানে বোঝানোর সুবিধার্থে এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে কত প্লাস। এটা কোথায় আছে? নিচে। এখানে 12 আছে, এখানে 1 আছে, 12 and 1 13, আপনি নিচে এখানে 13 লিখছেন। পেরিওডিক টেবিলের 13th নাম্বার এলিমেন্টটা কে? অ্যালুমিনিয়াম। আপনি এখানে অ্যালুমিনিয়াম প্লট করছেন, আপনার 24 আছে। দেন আপনাকে বলা হয়েছে যে আলফা রে আপনাকে এমিট করে দিতে হবে। আলফা রে এমিট করে দেওয়া মানে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন ছেড়ে দেওয়া। দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন যখন ছাড়তেছেন 24 থেকে আপনি এখানে 4 মাইনাস করবেন, 13 থেকে আপনি এখানে 2 মাইনাস করবেন। 4 মাইনাস করে দিলে 20, 13 থেকে 2 মাইনাস করে দিলে 11। ফলাফলস্বরূপ 11তম এলিমেন্টটা কে? সোডিয়াম। ওকে, নেক্সট। ও অ্যানাদার ওয়ান। এটা আসলেই মানে শুধুমাত্র বিপজ্জনক না, আর এটা আপনাকে দেখানোর কারণ হচ্ছে কি, অন্য একটা কারণ আছে। অন্য কারণটা হচ্ছে এটা যখন আপনি আনসার দিচ্ছেন, কোশ্চেনে আসছে ক্যালকুলেটর ছিল, এখন ক্যালকুলেটর আছে নাকি নাই বলেন দেখি, কি জানেন আপনারা? ক্যালকুলেটর থাকার কারণে আপনাকে এটার অনুপাত তখন জানতে চাইছে। এখন সোজা সাপটা কথা, আপনি এটার অ্যান্সার কখন দিতে পারবেন? যখন আপনি জানেন যে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। যদিও আপনাকে কোশ্চেনে বলে দিচ্ছে, কিন্তু ওনার জায়গায় যদি আমি কোশ্চেন করতাম, আমি জীবনও বলে দিলাম না হলে এটা 92, জীবনও বলতাম না। যদি তার পারমাণবিক সংখ্যা হয়ে থাকে 92, তার মানে আপনি এখানে 238 থেকে 92 মাইনাস করে দিবেন। তো 92 মাইনাস করে দিলে আপনার অ্যান্সার এখানে কত আসে বলেন? 246 নাকি 146? 146। তাহলে আমাদের রেশিওটা কি দাঁড়াবে? নিউটনের রেশিও। নিউটন কতগুলো? 146 92। ভাগাভাগি করে যা অ্যান্সার আসে, এবং অ্যান্সার কত বলতে পারবেন? কাটাকাটি করে অ্যান্সার একটা আসবে। এটাতে অ্যান্সার জীবনেও হবে না, যেহেতু 146 ডিভাইডেড বাই 92, আমাদের অ্যান্সার হচ্ছে বি, 1.59। এখানে কোশ্চেনে বলা হয়েছে দেখেন 238 আপনাকে বলা হয়েছে তার পারমাণবিক ভর সংখ্যা, মানে প্রোটন এবং নিউট্রন, এই দুইটার সমষ্টিগত ভ্যালু হচ্ছে 238। 238 যদি আমাদের নিউট্রন এবং প্রোটনের অ্যান্সার হয়ে থাকে, হিসাব দেখেন, প্রোটন আর নিউট্রন কত? 238। আপনি জানেন ইউরেনিয়ামের জন্য তার প্রোটন হচ্ছে 92, তাহলে ওখান থেকে মাইনাস করে দিলে আপনার শুধুমাত্র নিউট্রন এখানে কতগুলো থাকে? 146। আপনার কাছে জানতে চাইছে নিউট্রন এবং প্রোটনের অনুপাতের মান কত। তখন আপনি কি করতেছেন? 146 ডিভাইডেড বাই 92 লিখতেছেন, ব্যাস আপনার অ্যান্সার এখানে আসবে। আউফবাউ নীতি অনুসারে পরমাণুর 4d 4f 5p 6s অরবিটালে ইলেকট্রন প্রবেশমানের ক্ষেত্রে ক্রমটা কি? এটা হচ্ছে আমাদের কাছে কোশ্চেন। কোশ্চেনের অপশন পরে আপনি আগে হিসাব করেন আপনার কাছে আমি কি কোশ্চেন দিছি, আউফবাউ নীতি। এখন আপনি যদি ইহজীবনে কোনোদিন আউফবাউ নীতি না পুরা থাকেন, তাহলে আপনার এখন আমি যেভাবেই বুঝাই না কেন, আপনি জীবনে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন না। আউফবাউ নীতির হিসাবে ব্যাখ্যা দেওয়া হয়েছিল n+l নিয়ম অনুযায়ী, যার মান কম ইলেকট্রন আগে সেখানে যাবে, যার মান বেশি ইলেকট্রন পরে সেখানে যাবে। এবং অপশন অনুযায়ী যদি আপনি চিন্তা করতে আসেন, ধরেন আমি 1 নাম্বারটা নিয়ে আপনাকে চিন্তা করে বা ব্যাখ্যা করে দেখাই। যখন আপনি বলতেছেন 4d, মুখে মুখে হিসাব করেন n = 4 এবং d মানে কত, l এর হিসাবটা যখন আপনি করতে যাবেন, আপনি তখন মুখস্থ করছেন 0 1 2 and 3 s p d f। আপনার d এর জন্য ভ্যালু কত আসতেছে? 2। তাহলে 4 + 2 অ্যান্সার কত আসে এখানে? 6। 5 এবং p, আমাদের অ্যান্সার কত আসে বলেন? p এর জন্য কত? 1 না? p এর জন্য যদি 1 আসে আর 5, তাহলে কত আসে এখানেও অ্যান্সার 6। পরবর্তীতে 4f,
4f মানে কত এখন বলেন দ্রুত ভাবেন। 4 আর f এর জন্য আমাদের 3 কত 7। আপনি ভাবতেছেন যে আমার অ্যান্সার ধারে কাছে চলে যাচ্ছে। 6s প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 6, s এর জন্য হচ্ছে আমাদের 0। ক্যালকুলেশন শেষে আসে কত 6। আপনি মাত্র কি শিখছেন, মান যার কম সেখানে আগে যাবে, মান যেটা বেশি সেটা পরে যাবে। তো 6 6 6 ঠিকই আছে, মাঝখানে সুন্দর করে 7 গিয়ে ঢুকে পড়ছে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে? হবে না। এরকম করে ক্যালকুলেশন করে করে আপনি নিচের দিকে নামবেন। এই যে 4f এর জন্য আপনার অ্যান্সার কত, এখানে 7। 5p এর জন্য আপনার অ্যান্সার কত, এখানে 6। 4d এর জন্য আপনার অ্যান্সার কত, এখানেও 6। কিন্তু আপনি এটাও সিলেক্ট করতে পারবেন না। কেন? কারণ ইলেকট্রন আগে 4d তে প্রবেশ করবে, দেন 5p তে প্রবেশ করবে। তার রিজন কি? কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কোনটার ছোট, 4 নাকি 5? ডেফিনেটলি 4। সুতরাং এটাও কাটা, পরেরটাও কাটা যাবে। অ্যান্সার হবে আমাদের ডি। হিসাব মিলায় দেখেন। আদনান হোসেন বলছেন এই কোশ্চেনটা টাইম খাওয়ার মতো। এই কোশ্চেন ভালো মতোই টাইম খাবে। এখন আপনি যদি মাথার ক্যালকুলেশন করতে পারেন, যেমন আমিও কিন্তু আপনাকে ক্যালকুলেশন দেখাইছি, কারণ এটা ছাড়া তো আর কোনো প্রসিডিওর নাই। এখন একটা মাত্র উপায় আছে, সেটা কি জানেন? আপনারা যারা ইন্টারে থাকা অবস্থাতেই এই আউটবাউন্ড নীতির পুরো ক্রম মুখস্থ করে বসে আছেন, বাট এটা আদতে কি কয়েকজন করছেন? আমার মনে হয় না। সো এটা টাইম কিলিং কোশ্চেন, এটা আমি মানি। এই যে আপনাদের এইবারকার কোশ্চেনের রেসপন্সিবিলিটি এদের হাতে, ঠিক আছে? সো এদের প্যাটার্নটা আপনি যত ভালো করে ফলো করবেন, আমার মনে হয় সেটা আপনাদের জন্য সুবিধাজনক হবে তত বেশি। কোশ্চেন কি? একটা অ্যামোনিয়াম আয়নের বিদ্যমান নিউট্রনের সংখ্যা কত? এই কোশ্চেন আমি মোটামুটি আমার যতটুকু মনে পড়ে আমি আপনাদেরকে সলভ করায় ফেলছি। কোথায় গেল স্লাইড? তো চলে গেল নোট। ওকে, এই যে দেখেন, আমি আপনাকে যদি কোশ্চেন এখানে টান দেই, একটু তাড়াহুড়ো করে বড় একটা টান দিয়ে ফেলছিলাম, তো এই কারণে ফট করে এটা দৌড় দিছি। দিস ওয়ান আপনাদেরকে এইখানের এইটা পড়ানোর সময় আমি আপনাকে অ্যামোনিয়ামটা টান মারছিলাম। দেখেন ওইখানে আপনাকে কতগুলো দেখাইছি, ইলেকট্রন সংখ্যা 10টা। এবার আপনি কোশ্চেনের আবার আমাদের মেইন কোশ্চেনে আসেন। আপনাকে আমি কি কোশ্চেন এখানে করছি? আপনারা আমি কোশ্চেন করছি এবার এখানে নিউটন সংখ্যা কত, অথচ একই সেটআপ সেম। আপনার কাছে নিউটন জানতে চাইছে। নিউটন জানার জন্য আপনার সিস্টেম কি? পারমাণবিক সংখ্যা জানা, পারমাণবিক ভর সংখ্যা জানা, রাইট? নাইট্রোজেন পারমাণবিক ভর সংখ্যা কত বলেন? 14। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? আপনি অ্যান্সার দিবেন কত? 7। দ্যাট মিনস তার কাছে নিউট্রন কতগুলো আছে? 7টা। নাইট্রোজেনের চিন্তা শেষ। আসে কার কাছে? হাইড্রোজেনের কাছে। এখন আমাকে বলেন তো, এখানে হাইড্রোজেনের বেলায় হাইড্রোজেনে কি কোনো নিউট্রন থাকে? থাকে না। তো এখানে আলটিমেটলি কি কোনো আর অ্যান্সার আপনি কারেক্ট করতে পারবেন বা কোনো কিছু অ্যাড করতে পারবেন? যেমন টেকনিক্যাল ইস্যুতে কি যারা একটুখানি হচ্ছে কম পড়াশোনা করছে, মাথাটা খাটাইতে পারতেছে না, ওরা চিন্তা করে 4। 7 আর 4 যোগ করলে অ্যান্সার কত আসে? 11। ওরা কি পরিমাণের টেকনিশিয়ান, কি পরিমাণের বুদ্ধি দ্বারা মাথায় নিয়ে কোশ্চেন করছে, 7 এবং 4 যোগ করলে অপশন আছে 11, ওরা এ নাম্বারে 11 দিয়ে রাখছে। আপনি ভুল করবেন, আপনি 11 পাইছেন, আপনি অপশনে 11 পাচ্ছেন, তার মানে এটি তো আমার কারেক্ট অ্যান্সার হবে, আপনি এ দেখাবেন। তাদের থেকে মাথায় হালকা আরেকটু বুদ্ধি রাখে এমন কেউ যদি কোশ্চেন করে বা এমন কেউ কোশ্চেনগুলো ফেস করে, তখন সে চিন্তা করবে কি এখানে প্লাস আছে, তার মানে একটা কমে যাবে। একটা কমে গেলে 11 থেকে একটা কমে গেলে থাকে কত? 10। সবসময় 10ও পাচ্ছে। বুঝে নেবার অবস্থা। আনসার ডি। একজন কোশ্চেন করছেন, কোশ্চেন রিপিট হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? আপনাদের না, ওনা মানে যিনি কোশ্চেন করছেন শুধুমাত্র তাকে না, আপনাদের সবার উদ্দেশ্যে বলা, কোশ্চেন রিপিট পাওয়ার থেকে আপনি চিন্তা করেন কোশ্চেনের টপিক আপনি রিপিট পাইতে পারেন কিনা। এটা হবে আপনার জন্য সবচেয়ে সেফ। কেন? আমি আপনাকে এখানে পড়াচ্ছি নিউটন সংখ্যা। আপনি মাথায় সেট করেন নিউটন সংখ্যা যদি আপনার কাছে আর কেউ কোনোদিন জানতে চায়, আপনার এটা ভুল হবে না। কিন্তু আপনি যদি এটাই আশা করেন আপনাকে পরীক্ষায় অ্যামোনিয়াম আয়নেরই কোশ্চেনটা দিয়ে দিবে, তাহলে কিন্তু সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। এটা আমার মতামত। আপনার এটা চিন্তা ভাবনা করা উচিত যে নিউটন সংখ্যা বের করে দিতে পারে, এটা আমি কমন পাইতে পারি, বাট আপনি টপিক কমন পাবেন, এটা আসলে একটুখানি বেশি বাড়াবাড়ি হয়ে যাবে।
ওকে, নেক্সট আয়রন 26। এখানে আপনার একটা সুবিধা করে দিছে, আয়রনটা বলে দিছে আয়রন 26 আয়নের শেষ ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম কি হবে। এটা হালকা ক্রিটিক্যাল, আবার অত বেশিও যে ক্রিটিক্যাল তা না। আয়রন 26 বলা মানে কি, আবার আপনার টেন্ডেন্সি সিস্টেম কি দাঁড়াবে, আমি আগে আর্গন লিখব। আমি আগে আর্গন লিখা মানে কি, আমার 18টা শেষ, তারপর ইলেকট্রন কোথায় ঢুকতেছে 4s এ, কয়টা, 2টা, 18 এবং 2 কয়টা হলো 20টা, আমার দরকার আরো কয়টা, 6টা। আপনি এখানে লিখছেন 3d6। আপনি এই কাজটা কেন করছেন, আপনি ফাইন্ড আউট করছেন আমার লাস্ট ইলেকট্রন কোনটা। এখন অনেকে যেমন বোকার মতো একটা কাজ করতে পারেন, 3d আগে 4s পরে, তার মানে আমার 4sটা হচ্ছে আমাদের লাস্টের, এই ভুলটা করবেন না। এখন আপনি চিন্তা করেন 3dর হিসাব, এবং আপনাকে কি শিখাইছে, ইলেকট্রন আগে একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপর বিপরীতমুখী স্পিনে গিয়ে সে ঢুকবে, রাইট। একমুখী স্পিন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, ঘড়ির কাঁটার বিপরীতে। অ্যাজ এ রেজাল্ট এই 5টার জন্যই তার এস এর মান হবে +½ বাট দ্য 6th ওয়ান, এটাকে আপনি ইনপুট করতেছেন উল্টো সাইডে, ফলাফল স্বরূপ তার স্পিন গিয়া ঠেকবে s ইজ ইকুয়াল -½ এবার খুঁজে বের করেন -½ কই আছে, বি। কাজে রঞ্জু সরকার সাহেব অ্যান্সার দিয়ে দিয়েছেন বি। বাকিটা বুঝতে পারছেন? কথা কন না কেন? +½ হবে, ওয়াই? আপনি যখন ঘড়ির কাঁটার দিকমুখী অবস্থায় প্রবেশ করাবেন তখন সেটাকে আপনি বলতে পারবেন মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকমুখী অবস্থায় গেছেন সেটা হচ্ছে আমাদের প্লাস। আগে একমুখী স্পিনে ঢুকতেছে, দেন বিপরীতমুখী স্পিনে ঢুকবে, শুরুটা হচ্ছে আমাদের +½ অপোজিট গুলো হবে তখন -½ মুখস্থ করে ফেলেন, মাথায় ঢুকায় ফেলেন। অপদার্থ বুঝছি, ঠিক আছে, আইও বুঝছি। নিম্নোক্ত অরবিটাল সমূহের মধ্যে কোনটি অসম্ভব। দেখেন এখনো আপনি কোয়ান্টাম সংখ্যার মধ্যে আছেন, এখনো সিম্পলেস্ট ওয়েতেই আছেন, বাট কোশ্চেনটা কি হয়ে গেল, একটু সাইড হয়ে গেল। আপনি এটা জানেন 4f আমাদের জন্য পসিবল, এটা অবশ্যই পসিবল, যেহেতু আমাদের কোয়ান্টাম সংখ্যার মান 4, তার মানে আমার চতুর্থ উপশক্তি স্তর এখানে হাজির হইতেই পারবে। 2s and 2p, এটা নিয়ে তো আমার কোনো কনফিউশনই নাই, এটাও হবে। বাট দিস ওয়ান ব্রো, দিস ওয়ান ইটস 2d। এবং আপনাদের শুধুমাত্র এইটা না, আপনারা যারা কবির স্যারের বই বলেন, হাজারি স্যারের বই বলেন, সঞ্জিত কুমার গুহ স্যারের বই বলেন, এদের প্রত্যেকের বইতে এক্সাম্পল বলেন বা এমসিকিউ অনুশীলনীতে যেগুলো দেওয়া আছে এগুলোর থেকে আপনি বলেন, ওইখানে স্পষ্ট করে দেওয়া আছে নিম্নোক্ত কোনটি সম্ভব না, অ্যান্সার কি 2d। স্পষ্ট, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনারা পড়ছেন কি পড়েন নাই আমি জানি না, কিন্তু এটা আপনাদের বইয়ের থেকে একদম ডিরেক্টলি হুবহু তুলে দাও, অ্যান্সার আমাদের বি। ওকে, নেক্সট, কোনটি পানিতে অদ্রবণীয়। একেবারে পুরা ধরেন মার্কা মারা কোশ্চেন, বলেন অ্যান্সার কি। এইবার আমি আগে কিচ্ছু বলবো না, এতক্ষণ তো তাও মনে করেন কি একটু ধারে কাছে, যদিও এখন আপনারা আমাকে ধরতে পারেন এটা আপনি কই থেকে কোশ্চেন টান দিচ্ছেন, কারণ আছে। ব্যাপারটা তো এমন না যে আপনি এগ্রির পরীক্ষা দিবেন মানেই যে শুধুমাত্র এগ্রির কি কোশ্চেন আসছে না আসছে আপনি এগুলো চিন্তা ভাবনা করবেন। এই টাইপের কোশ্চেন আসা পড়তে পারে, তখন আপনি কি করবেন, এমন টাইপ কোশ্চেন আসছেও, আমি সেই কোশ্চেন দিইনি, একটুখানি ডিফারেন্ট ওয়েতে আপনার এখানে কোশ্চেন দেওয়া। বলেন অ্যান্সার কি হবে, কোনটি পানিতে অদ্রবণীয়। লাইনটা বলি সুন্দরভাবে মাথার মধ্যে সেট করেন। যখন আপনাকে বলা হবে ক্ষার ধাতু, ক্ষার ধাতু বলা মানে হচ্ছে আপনার জন্য গ্রুপ 1, বুঝেন কথা। এই গ্রুপ 1 এর যতগুলা কার্বনেট আছে সবগুলো সলিউবল, মানে পানিতে দ্রবণীয়। গ্রুপ 1 ক্ষার ধাতু যতগুলো কার্বনেট আপনি পাবেন সবগুলো পানিতে দ্রবণীয়। ঠিক ক্ষার ধাতুর পরে যখন আপনি মৃৎক্ষার ধাতুতে যাবেন তখন তার বাইকার্বনেট সমূহ পানিতে দ্রবণীয় হবে। বাইকার্বনেট, বাট সরি টু সে তাদের কার্বনেট পানিতে দ্রবীভূত হবে না।
সো অ্যান্সার কি? সি। মনে থাকবে? মাথায় ঢুকছে কিনা বলেন। কথা কন না কেন? 18C ক্যালসিয়াম কার্বনেট। একজন তাও তো অ্যান্সার দিয়েছেন, অনিন্দিতা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, ফজলে রাব্বি। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার, ফাইন। নেক্সট। ভাই, এটার মতো ডাল ভাত কোশ্চেন ইহো জীবনে আমার মনে হয় না আসতে পারে। এখন আপনি বলেন, এখন আপনি মানে আমার এই লাইনটা শুই না, আপনি আমার কি বলবেন যে এটা যদি ডাল ভাত কোশ্চেন আপনি মনে করে থাকেন তাহলে আপনি এটা কেন এখানে দিছেন? কারণ আছে। কারণ কি? আপনি কি শুধুমাত্র জাল টাকা শনাক্তকরণ করার জন্য ইউভি রশ্মি ব্যবহার করেন? প্রথম কোশ্চেন। না, আরো কি ব্যবহার আছে? পাসপোর্ট, জাল পাসপোর্ট যদি আমি শনাক্তকরণ করতে চাই, ভালো কথা, তাহলে আর কি ব্যবহার আছে? আমার কথা, ইউভির ব্যবহার না থাকতে পারে, আইআর রশ্মির ব্যবহার আছে না? ওগুলা যে আপনার স্যার আপনাকে ঘাড়ে ধরে মুখস্থ করাইছিল, যে আপনার কলেজের এক্সাম বলেন, আপনি টেস্ট এক্সাম বলেন, প্রিটেস্ট এক্সাম বলেন, বা আপনার বোর্ড এক্সাম বলেন, সবকিছুর জন্য আমি ওখান থেকে সুন্দর মতো ধরাই দিলাম নিম্নোক্ত কোনটির বেলায় হচ্ছে আমরা আইআর রশ্মির ব্যবহার করি, কোন চিকিৎসার বেলায়। তখন আপনি কি করবেন? আপনি যদি স্পেসিফিক্যালি সেগুলোর মুখস্থ না করে থাকেন, তাহলে আলটিমেটলি এটা দেওয়ার কারণ কি জানেন? আইআর এবং ইউভি এই দুইটা কিসের জন্য আপনি ব্যবহার করে থাকেন সেটা আপনার পড়তে হবে। এটার আনসার তো ইউভি, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আপনার এখান থেকে সাইড টপিকটা কি বেরিয়েছে? এদের ব্যবহার, এইটা আপনার পড়তে হবে। আপনারে যেমনে এখানে আমার 19তম কোশ্চেনে চলে আসছে, আরো 6টা কোশ্চেন আছে, এই 25টা কোশ্চেনের মধ্যে যে টপিক ধইরা আমি আপনারে বইলা দিতেছি, টপিকগুলো ধইরা পড়া যান, আশা করতে পারি আল্লাহ যদি সহায় থাকে আপনি এর থেকে কোশ্চেন কমন পাবেন। আমি আপনার এই গ্যারান্টি জীবনেও দিব না আপনি কোশ্চেন কমন পাবেন। হ্যাঁ, আপনি বই আমাদের দেখতে পারেন, বই থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন, বইয়ে কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া আছে আপনি সেগুলো দেখতে পারেন, কিন্তু আমি আপনার টপিক যেগুলো বলে দিচ্ছি, আপনি যদি টপিক পড়ে থাকেন এরপর আপনার চিন্তা করতে হবে না যে আমি কোশ্চেন কমন পাবো নাকি পাবো না। একজন বলছেন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাহমিদা ফারিয়া বলছেন আরেকবার। কোনটা আরেকবার বলবো একটু বলে দেন, তাইলে আমি আরেকবার একটু বলতে পারবো। হ্যাঁ আমি ভুলে গেছি আপনি কোনটার আরেকবারের কথা জানতে। এই যে পাসপোর্ট, সেম পাসপোর্টের জন্য আপনি কি অতিবেগুনি, এখানে একটুখানি টেকনিক্যালি শো কাজ করছে, ইউভি বলছে অতিবেগুনি, এটাই, এটার কোনো হিসাব আর নাই, দরকার নাই, এটা লাগবে। নিম্নলিখিত কোন আয়নটিতে 5টি বেজোর ডি ইলেকট্রন আছে? এই অপদার্থ কই? অপদার্থ আছেন? অপদার্থ আনসার দেন তো। 21 আপনি কি লিখবেন? এনি আইডিয়া? ডি। ফাহমিদা ফারিহা, ওকে। আমি আপনার 18 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা, এই 21 কোশ্চেনটা শেষ হোক দেন আমি আবার রিপিট করতেছি। আপনার এখানে বলছে কোন আয়ন, বুঝেন কথা, সবার আগে আবার ক্রোমিয়াম নিয়ে লাভ দেন না। কয়েকজন আবার ক্রোমিয়াম নিয়ে লাভ দিতেছেন কেন? ক্রোমিয়ামের তো হচ্ছে কি আমাদের স্থিতিশীলতা অর্জন করার জন্য 5টা থাকে, এখন তারা চিন্তা করতেছে ক্রোমিয়ামে 5টা তাহলে অ্যান্সার ক্রোমিয়াম। জি না, আপনাকে বলা হয়েছে আয়ন, নট পরমাণু বা মৌল। তার মানে সবার আগে ক্রোমিয়াম কাটা। ম্যাঙ্গানিজ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, জীবনেও হবে না, কাটা। নিকেল তো আরো পরের বিষয়, কাটা। আপনার হাতে থাকে কি আর? আয়রন। প্রমাণ চান? আসেন প্রমাণ দিই। সবার আগে আর্গন, কয়টা চলে গেল? 18টা। 4s2, তারপর আপনি লিখতেছেন 3d6, এটা কার জন্য? Fe26। কিন্তু আপনাকে আমি কি কোশ্চেন করেছি? আয়নের জন্য, এবং সেখানে কি লেখা? Fe3+। আপনি Fe3+ লিখছেন। আপনার মস্তিষ্কে চিন্তা আসে ইলেকট্রন আমি কোত্থেকে আগে ধাক্কা দিয়ে বের করব। ইলেকট্রন যেখানে জোর দখল করে বসেছিল, কোথায় বসছে আগে? 4s। আপনি আগে 4s ফাঁকা করে ফেলেন। 4s যখন আপনি ফাঁকা করতেছেন, 4s0, আপনার দরকার কয়টা? 3টা। আপনি সরাইছেন কয়টা? 2টা। তাহলে আরেকটা সরানোর জায়গা আপনার একমাত্র কোথায় আছে? ডিতে। ডিতে 5টা। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হুন্ডেন নীতি যখন আপনি ফলো করেন তখন আপনি বলতে পারবেন 1 2 3 4 and 5, 5টা বেজোর ইলেকট্রন শুধুমাত্র আয়রন 3+ এর বেলা।
ওকে, আমার কথা শুনে আপনি বগুড়া মনে করবেন, একটু পরে মনে করবেন আমার বাড়ি চাঁদপুর, কিছুক্ষণ পরে মনে করবেন আমার বাড়ি নরসিংদী, তারপরে মনে করবেন আমার বাড়ি বরিশাল, একটু পরে কনফিউজড হয়ে যাবেন যে আমি আসলে কোথাকার। ও, একজন আমাকে কোশ্চেন করছিলেন, কোশ্চেন নাম্বার 18, এই যে জনাব কি যেন নাম, ভুলে গেলাম তো, ফাহমিদা ফারিহা আছেন নাকি গেছেন? আপনাকে বলা ছিল এই যে গ্রুপ 1-এ আপনি যতগুলো কার্বনেট টাইপ যৌগ তৈরি করতে পারবেন সবগুলো হবে পানিতে সলিউবল। এটা হচ্ছে আপনার প্রথম জিনিস মুখস্থ করার। গ্রুপ 1 ক্ষার ধাতু, এদের যতগুলো কার্বনেট পাবেন সেগুলো পানিতে সলিউবল হবে, কথা শেষ। যখন আপনি গ্রুপ 2-তে আসবেন তাদের কার্বনেট পানিতে সলিউবল না, এখন আপনি গ্রুপ 2 খুঁজে বের করেন। এখানে গ্রুপ 2 এর কার্বনেট পানিতে সলিউবল না, আপনি আনসার এখানে পেয়ে গেছেন, হিসাব শেষ। তবে এটা আপনি সাইডে মনে রাখেন, গ্রুপ 2 এর বাইকার্বনেট আবার পানিতে দ্রবণীয় হবে, ব্যাস। মিলন ফার্সি, আপনি কি ফ্রান্স থেকে আসছেন না পারস্য উপমহাসাগরের থেকে আসছেন? এই কোশ্চেনের অ্যান্সার কি বলতে পারবেন? এই কোশ্চেনটা হচ্ছে ধরেন ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের জন্য, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য আর কি দেওয়া। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সাপেক্ষে বলেন বা অন্য কোনো কনসেপ্টে বলেন, যখন আপনি এগুলোর অ্যান্সার ফেস করতে গেছেন, ছেলেপেলে না এটা নিয়ে বিশাল বড় ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে দেয় কি উত্তর মিলে না। এখন কেমনে উত্তরের ভুল থাকার কারণ কি জানেন? প্রথম আপনি এটা ধরেন, এটা ধরে একটা রং কনসেপ্টের দৌড় দেন, এবং দৌড় দিয়ে আপনি বলেন না যে চুলার থেকে হচ্ছে ফুটন্ত করার ভিতরে ঢুকে যাওয়া, আপনি তখন ফুটন্ত করাই হচ্ছে এই প্রতি লিটার, এটা দেখে না বাকিটুকু আপনি ভুল করে বসে থাকেন। কারণ হিসাব কি, আপনি ভাবেন আপনার আমি কত লিটারের মধ্যে মিশাইতে বলছি, আপনি আগে সেটা চিন্তা করেন। 50, আপনি যদি 50 ml এর মধ্যে 5 গ্রাম মিশান, আপনি কষ্ট করে একটা ঐকিক নিয়ম করেন যে আপনি 100 ml এর মধ্যে কতটুকু মিশাবেন বলেন। 50 ml 5, তাহলে 100 গিয়ে সেটা কতটুকু গিয়ে ঠেকবে বলেন? 10 গ্রাম। মিলছে? আপনার কাছে আমি জানতে চাইছি তার প্রতি লিটার মানে কত ml? 1000। যদি 1000 হয়ে থাকে তাহলে এখানে 100 থেকে আপনি লিখতেছেন 1000 ml, কয় গুণ? 10 গুণ, তাহলে এটা কত হবে? 10 গুণ 100 গ্রাম, 10 গ্রাম পার লিটার। এবার বলেন বুঝছেন কিনা? এসব কোশ্চেন প্রবলেম হয়, এখন সমস্যা তো সমাধান করতে হবে। প্রবলেম হয় বললে যদি বুঝে থাকেন তাহলে জীবন আর কিছু করা হবে না। এখন বলেন কোশ্চেন এটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে আমি পরের কোশ্চেনে যাব। বলেন বুঝছেন? ক্লিয়ার সবার? ওকে, এটা পারা উচিত আপনাদের। 2p অরবিটালের NLM এর মান যথাক্রমে কত? ডিপেন্ডস অন আপনার কোয়ান্টাম নাম্বারের কোশ্চেন। 2p, প্রথমে আপনার n এর মান কত? 2। n এর মান যেই মাত্র আপনি 2 বলেন, আপনার অ্যান্সার হচ্ছে যে এখানে l এর মান দুইটা হওয়া পসিবল, একটা 0 আর একটা 1। l এর মান 0 যদি হয় তাহলে আপনি বলবেন s উপশক্তি স্তর, যদি l এর মান হয় 1 তাহলে আপনি বলবেন p উপশক্তি স্তর। কথা বুঝছেন? আপনাকে আমি কত বলছি? 2p, তার মানে আপনার অ্যান্সারের সেট হবে প্রথমে 2, কেন? কক্ষপথ। তারপর আপনি বলবেন কত? 1, কেন? কারণ আপনার p উপশক্তি স্তর। এবং পরবর্তীতে m এর মান কত হবে? যদি l এর মান হয় 1 তাহলে আপনার m এর মান হওয়া পসিবল 0 প্লাস মাইনাস 1। এবার খুঁজে বের করেন কই কই আছে। ডি তো আমাদের জীবনেও হবে না, কাটা। এর মান 210, শুধুমাত্র 0 লিখা এখানে, সেটাও আমাদের হবে না। 2 লেখা 1 লিখা, অ্যান্সার মিলে, তারপর -1 0 +1, দ্যাট মিনস আমাদের অ্যান্সার বি। ক্লিয়ার হইলে বলেন এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসার মতো আছে অনেক। যদি আইসা পড়ে সেক্ষেত্রে আর যদি ভুল করে আসেন সেক্ষেত্রে তো ধরেন সর্বনাশের 16 কলা পূর্ণ, তাই না? রিপিট করতে হবে আর? ওকে, নেক্সট। থায়োসালফেট আয়নের সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত? আপনারা যারা হচ্ছে গিয়ে ধরেন শুরু থেকে ক্লাস করতেছেন, আপনাদের মধ্যে একটা চিন্তা আসতে পারে একই টাইপের কোশ্চেন আবার কেন? না, এটা একই টাইপের কোশ্চেন না। আপনি আগের বার কোশ্চেন ফেস করছেন শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা কত, আপনি এখন ফেস করতেছেন
যোজন ইলেকট্রনের সংখ্যা কত? এখন বলেন যোজন ইলেকট্রন মানে কি? যোজন ইলেকট্রন মানে হচ্ছে আপনি যে পরমাণু দ্বারা যৌগটাকে বানাইছেন, যৌগমূলকটাকে বানাইছেন, তার যোজ্যতা স্তরে কতগুলো ইলেকট্রন আছে সেইটা, নট টোটাল ইলেকট্রন নাম্বার। সালফার পারমাণবিক সংখ্যা কত ভাবেন? 16। তার যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত? 6। কয়টা সালফার আছে? 2টা। 2 দ্বারা গুণ, ব্র্যাকেট দিয়ে দেন, আপনার হিসাবে সুবিধা হবে। যোগ অক্সিজেন কয়টা বলেন? পারমাণবিক সংখ্যা কত? 8। যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত? 6। কয়টা অক্সিজেন আছে? 3টা। 3 গুণ 6 লিখে দিলেন। 2 মাইনাস মানে কি? ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে নাকি দিয়ে দিছে? অ্যাকসেপ্ট করছে, তার মানে আরো 2টা। 6 এবং 2 গুণ করলে 12, 3 এবং 6 গুণ করলে 18, সঙ্গে আপনার যোগ হিসেবে তো আছে কত? 2। 12 এবং 18 যোগ করলে 30, 30 এবং 2 যোগ করলে 32। অ্যান্সার 32। এবং আপনাকে আটকানোর জন্য সমস্ত রাস্তা তারা তৈরি করে রাখছে। যদি আপনি 2 বাদ দিয়ে দেন, উত্তর আসে 28, এ কারণে তারা 28 দিচ্ছে। আপনি যদি 2 যোগ না করে এভাবেই রেখে দেন, উত্তর 30, তারা অপশনে 30 দিয়ে রাখছে। যদি আপনি এখানে 2 যোগ করে থাকেন, কারেক্ট অ্যান্সার 32-এ তারা রাখছে। আর যদি আপনি যাবতীয় সমস্ত প্রকার থিওরি বাদ দিয়ে আপনার নিজস্ব থিওরি অনুসরণ করেন, তাহলে আপনি অ্যান্সার পাবেন 34। ওইটাও ভুল উত্তর। যা উত্তর এখানে সি। বলেন এবার বুঝছেন কিনা? 32 সি সি সি। ওকে ফাইন, ভালোভাবে উত্তর দিছেন, ধন্যবাদ সবাইকে। এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ে কোনটির ভূমিকা সর্বাধিক পরিমাণের? বলেন পরীক্ষা কি? এমআরআই। উত্তর পরে দেন, বলেন এমআরআই মানে কি? বলেন। অপদার্থ সাহেব বুঝছেন? ভালো, বুঝতে পারা ভালো। এমআরআই কোন আইডিয়া? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তাই তো? তা আপনি যে পরীক্ষাটা করতেছেন এই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয় করার জন্য কোন মৌলটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আপনি নিয়ন দিয়া জীবনেও কাজ করতে পারবেন না, অক্সিজেন দিয়ে অবশ্যই না, সিলিকন ধারে কাছেও থাকবে না দানাদার পদার্থ হিসাবে। আপনার হাতে একমাত্র অপশন আছে হাইড্রোজেন, এবং এটাই হচ্ছে আপনার বলতে গেলে একটু ক্রিটি লেভেলের কোশ্চেন। এটা ছাড়া তেমন কোনো মনে করেন ক্রিটিক্যাল কোনো কিছু আপনি পান নাই মুখস্থ অংশের মধ্যে। কই পাবেন? ওই যে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহারের কথা বলেন, ইউভি রশ্মির ব্যবহারের কথা বলেন, যাবতীয় কোথায় কোথায় আপনি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেটা। আর এক্স্যাক্টলি কোথায় পাবেন? আইসোটোপের ব্যবহার। একটা কোশ্চেন যে আপনি বইতে পাইছিলেন যে বিভিন্ন প্রকার আইসোটোপের কোনটা কোন কাজে আমি ব্যবহার করতে পারি, এগুলা এই হচ্ছে আপনার কথা। এইচএসসি লেভেলে যা পড়ে আসছেন এমন না যে এগুলার বাইরে আপনাকে কোনো কোশ্চেন দিবে। সমস্যা হলো আপনারা এত পরিমাণে বাটপারি করছেন পড়াশোনা করতে গিয়া যে এক একটা টপিক দেখলে আপনার কাছে মনে হয় কি এগুলো নতুন নতুন এই দুনিয়াতে আমদানি হয়েছে, আর আপনি জীবনে প্রথমবার এগুলো দেখতেছেন। এবার বলেন আপনারা যে কোশ্চেনগুলো আমি দিলাম, ধন্যবাদ, ঠিক আছে, তাহলে ধন্যবাদটা 5 মিনিট পরে দিই। এবার বলেন হাইড্রোজেন, এই যে দেখেন সুন্দর মতো ভোরের শিশির, আচ্ছা অ্যান্সার দিছেন। আদনান হোসেন হাইড্রোজেন, তাওহিদা তানভিন হৃদিতা হাইড্রোজেন। 22টা আবার একটুখানি বলে দিতে হবে। 22 নম্বর কোশ্চেন। এটা ধরেন টেকনিক্যাল হিসাবে আসেন, আপনি বইয়ের ভিত্তিতে যদি আনসার দিতে চান ঐকিক নিয়মের মতো করে আপনি এটি পারবেন না। ক্যালকুলেশন করতে গেলে আপনার জন্য সমস্যা হবে। আপনি নর্মালি মুখে মুখে ক্যালকুলেশনটা করেন। আপনাকে আমি দিছি 50 ml, ঠিক আছে? আপনি 50 ml একটা পাত্রের মধ্যে আপনি 50 ml দিয়ে আপনি একটা দ্রাব্যতার হিসাব আপনি এখানে করতেছেন। আপনি সবসময় জানেন, আপনাকে ডেফিনেশনে শিখাইছে দ্রাব্যতা মানে হচ্ছে আপনি 100 গ্রাম পানি বা 100 ml পানিতে আপনি যতটুকু মিশাবেন সেটা হচ্ছে আপনার দ্রাব্যতা। জাস্ট আপনাকে একটা ডিফারেন্ট কোশ্চেন এখানে করছে, প্রতি লিটার মানে কত ml? 1000 ml, জাস্ট 100 1000। মানে আপনি কোনোভাবে যদি 100 ml এ ঢুকাই দিতে পারেন অ্যান্সারটাকে, আপনি 100 ml থেকে 1000 ml এমনিতে যেতে পারবেন। আপনার আমি দিছি কত? 50। মিশাইছেন কত আপনি? 5 গ্রাম। আপনি যদি 50-এ তাকে 5 গ্রাম মিশিয়ে সম্পৃক্ত দ্রবণ বানান, তার ডাবল অ্যামাউন্ট যদি আপনি এখানে নেন তাহলে কত? 100। এবং সেখানে আপনার 5-এর পরিবর্তে লাগতেছে কত? 10। ক্লিয়ার? 5 থেকে আপনি 100 থেকে 10-এ গেছেন। এখন 100 থেকে যদি আপনি 10-এ যান তাহলে আপনার হিসাব কত? প্রতি লিটারের কথা বলছে না, তাহলে 1000 10 দ্বারা গুণ করেন, এটাকে আপনি 10 দ্বারা গুণ করেন, অ্যান্সার কত? 100 গ্রাম।
দ্যাট মিনস আমাদের 100 গ্রাম পার লিটার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন এবার ক্লিয়ার হয়েছেন কিনা? ওকে, শান্ত সরকার বলছেন দেখেন আপনি যেটা বলছেন এটা আপনার কাছে খুব সহজভাবে মনে হয়ে থাকে, এখন ছেলেপেলের হিসাবটা তো আমার দেখতে হবে। অনেকে কিন্তু এই টাইপের কোশ্চেন দেখলে আসসালামু আলাইকুম বলে চলে যাবে, কিন্তু জিনিসটা খুবই সিম্পল। আর তাদেরকে যদি আমি এখন আপনার সিস্টেম অনুযায়ী বলি যে 5 হচ্ছে আমাদের 50 ইন্টু 1000, এটা বললে হবে কি তারা একটুখানি জিনিসটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে আসলে আমি কোন সিস্টেমটাতে ফলো করবো। এর চেয়ে ওদেরকে হচ্ছে সিম্পলেস্ট ওয়েতে রাখছি, যেন এই টাইপের যে কোনো প্রকারের অ্যান্সার বা কোশ্চেন তারা দেখুক, তার অ্যান্সার ঠিকই দিতে পারবে। সো এখন বলেন তো, আপনারা শুরু করেন। আপনারা আমি যে 22টা কোশ্চেন এখানে 25টা কোশ্চেন আমি এখানে দিছি, 25টা কোশ্চেনের কোনো কোশ্চেন আমি রিপিটের মধ্যে রাখিনি, কোনো কোশ্চেন না। মুখস্থ হিসাব হোক, বোঝার হিসাব হোক, সবকিছু আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট এখানে আমি দেখাইছি। এখন যদি আপনারা আমার খুদ বের করতে আসেন তাহলে আপনি বলতে পারেন যে আপনি বামার সিরিজের কোনো ম্যাথ দেখান নেই, বামার সিরিজের ম্যাথ এগ্রিতে আসেই নাই, স্টিল না আসেই নেই বলতে গেলে। লাস্ট কয়েকটা সেশনে তো ধরেন নাই, ধারে কাছে নেই। বাট তার পরিবর্তে করছে কি, তারা একটুখানি রুট লেভেল মানে একটু থিওরিটিক্যাল বেসিসে তারা কোশ্চেন টান দিছে যে কোনটার ধরেন ফ্রিকোয়েন্সি বেশি। এই যে ফ্রিকোয়েন্সি বেশি, আপনার একটা কোশ্চেন বলি, ধরেন কোথায় গেল আমাদের বামার, লাইমেন বামার কোথায়, একদম শুরুর দিকে আপনি কোশ্চেন পাইছিলেন, রাইট? আসেন লাইমেন বামারটা বের করি, তারপর আপনার একটা ব্যাখ্যা দিই, তাহলে আপনি মোটামুটি আরেকটুখানি ক্লিয়ার হইবেন যে কেমন ভাবে। এই যে এটাতে আমি তো এটা আপনারা ধরেন এইভাবে বুঝাইছি, এটা আমি একটুখানি মুছে দিলাম, মুছা অন্য একটা হিসাব আপনাদেরকে দেখাই। আপনারা আমি কোশ্চেন করলাম কি যে আপনারা এই যে ই ইজ প্রপোর্শনাল টু বা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ একটা জিনিস আপনারা পড়ে আসছেন, এটা কোত্থেকে পাইছেন? আপনারা তখন অ্যান্সার দেন কি যে আমরা ই ইজ প্রপোর্শনাল টু নিউ পাইছি। দ্যাট মিনস এটা হচ্ছে একটা সমানুপাতিক সম্পর্ক। এই যে সমানুপাতিক সম্পর্ক, তার মানে আপনি যদি নিউকে বাড়ান, মানে কম্পাঙ্ক যদি গ্র্যাজুয়ালি আপনি বাড়াইতে থাকেন, আপনার এনার্জির ভ্যালু কি হবে? গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়বে। কিন্তু আপনি যেই মাত্র আবার এইচ নিউ এর পরিবর্তে সি ডিভাইডেড বাই ল্যামডা ইনপুট করে দেন, ফলাফলস্বরূপ তখন সম্পর্কটা চলে যায় কিসে জানেন? ব্যস্তানুপাতিকে। তার মানে আপনার ল্যামডার ভ্যালু যত বাড়বে, আপনার এনার্জি বাড়ার পরিবর্তে তত কি হবে? আস্তে আস্তে কমবে। এখন আপনাকে আমি কোশ্চেন করলাম দৃশ্যমান আলোর মধ্যে কোনটা সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের, আপনারা এক ধাক্কায় উত্তর দিবেন বেগুনি। কেন? বেনিয়া সহকলা থেকে শুরু করেন, 380 থেকে বেগুনি শুরু, সবার শেষে লালিকে শেষ করে। কিন্তু তার পরিবর্তে যদি আমি কোশ্চেন করি কোনটার এনার্জি মানে শক্তির মান সবচেয়ে কম, তখন কিন্তু আপনার অ্যান্সার দিতে হবে কার? এই যে কালার দিয়ে লিখতেছি, লাল। কেন? কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এবং আপনি জানেন তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার শক্তির মানও কি হবে? কম। এটা কি জীবনও কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন না, এগুলা পরীক্ষায় আসে। এই হইতেছে আপনার কৃষির কোশ্চেন আসার ধারা। এটা আপনাকে সিম্পলেস্ট একটা ধারা কেবল বুঝাই দিলাম। ক্লিয়ার? গুচ্ছের পরীক্ষাটাও তো দিছেন, ধারাটা দেখছেন না? একটুখানি ডিফারেন্ট, কৃষিরটাও আর একটুখানি ডিফারেন্ট। ওকে, এখন বলেন আর কোনো কোশ্চেন আছে আপনাদের? থাকলে বলতে পারেন। ক্লাস বুঝছেন? কথা কয় না পোলাপান। 4 লাস্ট টাইম 4, এটা মুখস্থ। প্রথম কথা আমি আপনাদেরকে এটা টেকনিক্যাল ওয়েতে এখানে বলছিলাম, সেটা কি জানেন? আপনাদেরকে যে আপনাদের স্যাররা প্রেশার ক্রিয়েট করে আপনাদেরকে মুখস্থ করাইছে 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্টের নাম মুখস্থ করো, পারমাণবিক সংখ্যা সহ, পারমাণবিক ভর সংখ্যা সহ। তখন আপনি মুখস্থ করছেন। আপনি জানেন ফসফরাসের পারমাণবিক সংখ্যা 31, যেটার পারমাণবিক সংখ্যা 31 সেটা তো জীবনও আইসোটোপ হওয়ার কোনো পসিবিলিটি নাই, এই কারণে কাটা। সালফার 32, আপনি এটাও মুখস্থ পারেন, ফলাফলস্বরূপ এটাও কাটা। ম্যাগনেসিয়াম 24, এগুলো এই সবগুলো হচ্ছে প্রকৃতিতে ন্যাচারালি আমরা পাইতে পারি, বাট কোবাল্ট 60 এটা আপনি পাবেন না। অ্যাজ এ রেজাল্ট আপনি এটাকে বলতে পারবেন তেজস্ক্রিয় আইসোটোপ। ফাইনাল এবার। সো আপনাদেরকে যা মনে করেন আমার ভান্ডারে আছে, স্টকে আছে, যেমনে যেমনে আপনার আমার বলা দরকার আমি সামনে সামনে বলে দিছি। একদিন টাইম নেন, পুরো একদিনের মধ্যে সাজায়া গুছায়া অধ্যায় 2 আসসালামু আলাইকুম পুরো চ্যাপ্টার ক্লোজ, এমন ভাবে আপনি যাবেন।
আর যে কোনো কিছুর জন্য তো আমাদের নেটওয়ার্কের কৃষিগুচ্ছর যে বইটা আছে সেটাতে আসি, প্রয়োজন বোধ করবেন কিনে ফেলেন, কিনে ফেলাটা বেটার। অ্যাটলিস্ট কোশ্চেনগুলো একসাথে পাবেন, সামগ্রিক যত ধরেন 10-15 বছর 20 বছরের যত কোশ্চেন আছে সব একসাথে পুরো ব্যাখ্যা সহ সেখানে দেওয়া আছে। আশা করতে পারি তাতে আপনার ক্ষতি হবে না। এখন লাস্ট এনিথিং, আর কোনো কিছু? পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রনটা হচ্ছে কি, আপনি যখন হচ্ছে পঞ্চম শক্তি স্তরে যাবেন, এই যে না এটা না, পঞ্চম শক্তি স্তরের জন্য আপনাকে ফিক্সড করে সেখানে মুখস্থ করে দেওয়ানো হয়েছে যে আপনার কক্ষপথ যতগুলাই হোক না কেন আপনার হিসাব রাখতে হবে যে আমাদের হাইস্ট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আপাতত 32, এর বেশি যাবে না, ঠিক আছে? 32 পর্যন্তই থাকবে। আমরা শিখছিলাম যদিও এন এর মান বসায় দিলে আমাদের ক্যালকুলেশন অ্যান্সার আসবে, কিন্তু আসলে না। আমাদের হাইস্ট ক্যাপাবিলিটি হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এই চারটাকে ক্যালকুলেশন করে আপনার টোটাল ইলেকট্রন বের করতে পারেন 32টা। আমার কোশ্চেন হচ্ছে আপনি বাকি 18টা, এই যে 50 যদি দাগাইতে যান, বাকি 18টা কই? আমি নিয়ে বসে থাকবো? জীবনও তো পসিবল না। সো টার্গেট কি, যে কোনো কিছুতেই হোক আপনার 5 এর পরিবর্তে এখন যদি 6ও দেওয়া থাকে আপনার অ্যান্সার ওই 32তে গিয়ে আপনি আটকাই দিবেন। ওকে, তো ঠিক আছে, নেক্সট টাইম এই বিষয়ে আমার কোনো ধারণা নাই, মানে ফিজিক্স বায়োলজি এগুলার কোনো কথাবার্তা আমার পক্ষে বলা সম্ভব না, এটা আমার এখতিয়ারের মধ্যে না। আমি যদি এখানে একটা বাক্য দূরের কথা একটা শব্দ উচ্চারণ করে থাকি, এটা হবে আমার অন্য টিচারকে ডিসরেসপেক্ট করা। আমি আমার সাবজেক্টের বিষয়ে আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দিলাম। আপনারা যখন হচ্ছেন আপনার ফিজিক্স টিচার বা বায়োলজি টিচার বা ম্যাথ টিচারকে আপনি পাবেন, ঢালাওভাবে ওনারা কোশ্চেন করবেন, কোনো সমস্যা নাই, উনি অ্যান্সার দিবেন, কিন্তু ওনাদের বিষয় নিয়ে আমি একটা কোশ্চেন করতে পারবো, অ্যান্সারও না, অবশ্যই না। সবাই ভালো থাকবেন আর পড়াশোনা ঠিকঠাক মতো করবেন। যদি বেঁচে থাকি পরে তো আবার দেখা হবে, আর বাকিটা উপরওয়ালার হাতে। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।